আজকের গল্প বৃষ্টিধারা। গল্পটি লিখেছেন লেখিকা শ্রেয়া দাস। আপনাদের সাথে রয়েছি আমি সায়ম। আমি সুরজিতা। সিজন 3, এপিসোড 3। বৃষ্টি পড়ছে এখনো। দুটো মানুষ ভিজছে। ক্রমশ রাত বাড়ছে। ভেজা রাস্তায় ছুটে চলা গাড়ির সংখ্যা ক্রমশ কমছে। কিন্তু আজ দুটো মানুষের সময় থমকে গেছে। পরম নিশ্চিন্তে মেয়েটার কাঁধে মাথা দিয়ে বসে আছে ছেলেটা, আর তার এক মাথা কালো ঘন চুলে খুব যত্নে আঙুল বুলিয়ে চলেছে মেয়েটা। আজ তারও চোখ ভিজেছে। অবিরাম জলের ধারা বয়েছে দু চোখ পেয়ে। কোথাও গিয়ে তার মনটা বারবার বলে উঠছে, দুটো মানুষের গল্প তাহলে অনেকটা একই। পথটা যেন শেষে এসে মিশে গেছে। তোমার আবার কি হলো? চোখে জল কেন? মৃন্ময়ের প্রশ্নে হালকা হাসে বৃষ্টি। ভাবছি কি? সব মানুষেরই জীবন বোধহয় একই ছন্দে চলে, তাই না? ইমোশনাল হয়ে পড়ো না, তাহলে কিন্তু মুশকিল হবে। মৃন্ময় হেসে গাড়ির বোনেট থেকে নেমে পড়ে। চলো এসো, অনেক রাত হলো, তোমায় পিজিতে ফিরতে হবে। তারপর অনেকক্ষণ হলো পেটে কিচ্ছু পড়েনি, খুব খিদে পেয়েছে। সামনে ধাবা পড়লে কিছু একটা খেয়ে নেব। শোনো। বৃষ্টির ডাকে মৃন্ময় থেমে যায়, ঘুরে দাঁড়ায় মেয়েটার দিকে তাকিয়ে। মেয়েটার চোখ দুটো যেন কিছু বলতে চাইছে। বৃষ্টি হেসে দু হাতে আলতো করে চেপে ধরে মৃন্ময়ের হাতের তালু। আর কারো কাছে কখনো প্রমাণ করতে যেও না তুমি ভালো না খারাপ। যারা তোমার কাছের, তোমায় বিশ্বাস করে, তারা আপনিই বুঝে যাবে তুমি কেমন। আর যারা বাইরের, তাদের কথায় একদম কান দেবে না। লোকের স্বভাবই তো বলা। তুমি তো নিজের কাছে পরিষ্কার, বাকি আর কাউকে কিছু বোঝানোর দরকার নেই। মৃন্ময় কিছু বলতে গেলে বৃষ্টি ওকে থামিয়ে আবার বলে ওঠে, না, আমাকেও না। যা বোঝার আমি বুঝে নিয়েছি। আমার ভুল হয়েছিল। সবার কথা শুনে তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি। কিন্তু তুমি কিচ্ছু বলনি, চুপচাপ সবটা সহ্য করে গেছো। কিন্তু আমি ভুল করেছিলাম, ক্ষমা করে দিও প্লিজ। মৃন্ময় মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে বৃষ্টির দিকে। ক্ষমা? সে তো কবেই ক্ষমা করে দিয়েছে, কিন্তু কজন মানুষ এইভাবে নিজের ভুলটা স্বীকার করতে পারে? এত বড় কথাগুলো ঠিক কজন সহজে বুঝিয়ে বলতে পারে? এই মেয়েকে সত্যি কি ভালো না বেসে থাকা যায়? পেরিয়ে গেছে গোটা এক সপ্তাহ। বদল হয়েছে অনেক কিছুই। মৃন্ময় বৃষ্টির বন্ধুত্ব গভীর হয়েছে ক্রমশ। যে আড়ষ্টতা ওদের মধ্যে ছিল তা যেন একটু একটু করে কেটে গেছে। এখন বন্ধুদের সাথে শিমুলতলা ছাড়াও মৃন্ময়কে সময় অসময়ে দেখা যায় লাইব্রেরিতে বা ডাইসেকশন রুমের বাইরে একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে থাকতে। সেদিনের কলেজের ঘটনার পর আর কারোর সাহস হয় না মৃন্ময় বা বৃষ্টি কাউকে ঘাটানোর, না পিঠপিছে নোংরা কথা বলার। অর্ণব, রিতাও মেয়েরা আর কোনো অভদ্রতামি করার সুযোগ পায়নি বৃষ্টির সাথে। চোখে কাজলটা বেশ ভালো করে পড়ে নিজেকে আয়নায় দেখে বৃষ্টি ঘুরে দাঁড়াতেই নিতার অবাক দৃষ্টি নজরে পড়ে ওর। কি হলো? ওইভাবে কি দেখছিস? লাইক সিরিয়াসলি বৃষ্টি, তুই এভাবে যাবি? নিতার কথা শুনে নিজের দিকে একবার তাকিয়ে বৃষ্টি বলে ওঠে, হ্যাঁ, কেন? খারাপ লাগছে? আরে না, সেটা নয়। পুজোর বাড়ি, শাড়ি। নিতাকে কথাটা বলতে না দিয়েই বৃষ্টি ঝাঁঝিয়ে উঠল। শাড়ির নাম তুই মুখেই আনবি না। না তোর কাছে শাড়ি আছে আর না আমার কাছে। না, মানে কাকিমার কাছে তো আছেই, চেয়ে তো আনতে পারি। কথাটা বলার সময় নিতার ঠোঁটে একটা বোকা বোকা হাসি দেখতে পাওয়া গেল। তারপর কে পরিয়ে দেবে আমায়? তুই পারিস শাড়ি পরাতে? হ্যাঁ? বৃষ্টি চোখ মুখ কুঁচকে তাকালো ওর দিকে। না, তা পারি না, কিন্তু কাকিমাকে বললে তো।
সুর টেনে কথাগুলো বলেও মাঝপথেই নিতা থেমে গেল। বৃষ্টির আগে ফোঁস ফোঁস করছে, নাকের পাটা ফুলে উঠেছে ওর। কাকিমার কোনো কাজ নেই তাই তো? দেখ, বেকার কথাগুলো বলবি না, এমনি মাথা গরম হয়ে আছে। ও সুইটহার্ট, কেন রাগ করছিস ইয়ার? নিতা বৃষ্টির গালটা আলতো করে টিপে দেয়। তুই যেটা বলছিস সেটা কি করে সম্ভব? যতই আমি মৃন্ময়ের চেনা হই না কেন, তাও কেমন একটা বাজে দেখায় জিনিসটা, বোঝ একটু। আমি নিজেই খুব টেনসড, আর এই ছেলেটাও না, উফ, ফোনই ধরছে না। বৃষ্টি বিরক্ত হয়ে ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে মুখ গোঁজ করে বসে থাকে। আরে কিচ্ছু হবে না, চিনিস তো সবাইকেই, ওর মা বৌদি তো তোকে যেতে বলেছে। যা ঘুরে আয়, ভালো লাগবে। এমনিও তো কোথাও যাস না তুই। নিতার কথা শুনে বৃষ্টি ঝাঁঝিয়ে উঠল। হ্যাঁ, আমি চলে গেলেই তো তোর ভালো না, শান্তিতে প্রেম করতে পারবি, তাই তো? নিতাও প্রাণপ্রিয় বন্ধুকে রাগানোর একটা সুযোগও ছাড়ে না। ও মাথা নাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ। এই উত্তরটা শুনে বৃষ্টি যেন আরো রেগে গেল। ফোন আর সাইড ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়িয়ে মুখ ঝামটা দিয়ে বলে উঠল, আচ্ছা বেশ, আমি চলেই যাচ্ছি, আমি তো তোর কেউ নই। গটগট করে হেঁটে বেরিয়ে আসে বৃষ্টি ঘর থেকে। নিতাও ওর পিছন পিছন আসতে থাকে, কিন্তু আর একটাও কথা না বলে জুতো পরে বাইরে বেরিয়ে যাবার মুহূর্তে নিতা ভ্যাবাচাকা খেয়ে আবার ডেকে ওঠে। আরে ওই দেখো, কি রে? আচ্ছা সাবধানে যাস, গিয়ে ফোন করিস কিন্তু। বৃষ্টি ওর কথা শুনতে পেল কি না নিতা বুঝতে পারলো না, কারণ বৃষ্টি ততক্ষণে সিঁড়ি দিয়ে নেমে হাঁটা লাগিয়েছে। নিতা মেন দরজাটা বন্ধ করে দিয়ে ছুটে গেল ব্যালকনিতে। বৃষ্টিকে দেখতে পেয়ে হাত নাড়ল। বৃষ্টিও মুচকি হেসে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিয়ে ওখান থেকে চলে গেল। রং করা লোহার বড় গেটটা যত কাছে এগিয়ে আসতে থাকে, তত বৃষ্টির বুকের ধুকপুকুনি বাড়তে থাকে। হালকা ঘাম দিতে শুরু করে শরীর জুড়ে, ঠোঁট গলা শুকিয়ে আসতে থাকে। গেটের সামনে এসে দাঁড়াতেই সেই আগের দিনের মতো ভিতর থেকে খুলে গেল গেটটা। বৃষ্টি পায়ে পায়ে ভেতরে ঢুকে এলো। চারিদিকে চোখ বুলিয়ে ও আরো মুগ্ধ হলো। বাগানে ফুটে থাকা রং বেরঙের নামনা জানা ফুলগুলো আজ আরো শোভা বাড়িয়েছে নিজেদের। এই মেঘলা বৃষ্টি ভেজা দিনে তার ঔজ্জ্বল্য চোখে পড়ার মতো। একবার প্রাণ ভরে শ্বাস টেনে নিয়ে ঠোঁটে হাসি মেখে বৃষ্টি এগিয়ে গেল সামনের দিকে। দুবার কলিং বেলে চাপ দিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আসার সময় মনে যে ভয়টা ছিল সেটা মাঝে ক্ষণিকের জন্য চলে গেলেও এখন ঠিক এই মুহূর্তে তা যেন ফিরে আসছে একটু একটু করে। আরে বৃষ্টি! ইন্দিরার উচ্ছ্বসিত কণ্ঠস্বর শুনে ও চোখ তুলে তাকালো। সামনে ইন্দিরা বৌদিকে দেখে একটা চাপা হাসি হেসে উঠল। আয় আয়, ভিতরে আয়। ইন্দিরার ডাকে বৃষ্টির জুতোটা একপাশে রেখে ইন্দিরার হাত ধরে এগিয়ে চলে গেল ভিতরে। ইন্দিরার আলুথালু শাড়ি, ভেজা চুল, জলে ভেজা হাতে লেগে থাকা ফুলের পাপড়ি আর ঘাস দেখে বৃষ্টির বুঝতে অসুবিধা হয় না যে বৌদি এতক্ষণ পুজোর কাজে ব্যস্ত ছিল। মা দেখো কে এসেছে, তুমি বলে দিয়েছিলে আসতে, আর দেখো ঠিক সময় এসে গেছে। ইন্দিরা বৃষ্টির গালে হাত রাখে। মেয়েটা হেসে ওঠে। রমলা দেবী উপর থেকে নেমে আসেন। বৃষ্টিকে দেখতে পেয়ে ওনার মনের ভিতর কেমন যেন একটা হয়, একটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে ওনার মাতৃহৃদয়। এই সেই মেয়ে বৃষ্টি। মেয়েটা পারবে তো আমার ছেলেকে ভালো রাখতে? আবার কষ্ট পাবে না তো ছেলেটা ঠিক আগের মতো? ঠকে যাবে না তো আবার? হ্যাঁ, সেদিন রাতে রূপের ঘরে ঢুকতে গিয়ে উনি শুনেছিলেন ছেলে আর বৌমার কথাগুলো, কিন্তু কাউকে জানতে দেননি। অপেক্ষা করছিলেন যে মেয়েকে রূপ এতটা ভালোবাসে তাকে খুব কাছ থেকে দেখবার। ওনার ম্লান হয়ে আসা মুখের দিকে তাকিয়ে বৃষ্টি এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করতে যায়, কিন্তু তৎক্ষণাৎ পা সরিয়ে নেন রমলা দেবী। উত্তেজিত হয়ে বলে ওঠেন, আরে আরে, কি করছো কি বৃষ্টি? করতে নেই এমন, বাড়িতে পুজো তো, তোমায় এমনি আশীর্বাদ করছি। রমলা দেবী নিজের একটা হাত বৃষ্টির মাথায় রাখলে ওর ঠোঁটে আবার সেই চিরপরিচিত হাসির রেখা ফুটে ওঠে। ইরা, তুমি ওকে নিয়ে ওপরে এসো। রমলা দেবী কথাটা বলে এগিয়ে যান সিঁড়ির দিকে। তবে যাওয়ার আগে সাদা মার্বেলের মেঝেতে রাখা পুজোর কাঁসার থালাগুলো নিতে ভুললেন না।
বৃষ্টি এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে বুঝতে পেরে ইন্দিরা ঠোঁট চিপে হাসে। রূপকে খুঁজছিস বুঝি? ও উপরে নিজের ঘরে আছে। হ্যাঁ, বৃষ্টি চমকে তাকায় ইন্দিরার দিকে। না মানে লজ্জায় ঠোঁট কামড়ে ধরে মুখটা নামিয়ে নেয় বৃষ্টি। মেয়েটার লাজুক মুখটা ইন্দিরার চোখে পড়ে। তুই আয় আমার সাথে, দরকার আছে। ইন্দিরা বৃষ্টির হাত ধরে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে শুরু করে। বৌদি মানে আমি একটু ওর সাথে দেখা করে আসি। কিন্তু কিন্তু করেও নির্লজ্জের মতো কথাটা বলেই ফেলে বৃষ্টি। যাবি, কিন্তু তুই আমার সাথে আগে আয় তো। ইন্দিরা আবার হালকা হাসে। মেয়েটা খুব সরল, এইটুকু বলতেও কেমন লজ্জা পাচ্ছে। মৃন্ময় ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে ঘর লাগোয়া জিমরুমের দিকে এগিয়ে যায়। ঠোঁটের কোণে স্পষ্ট হয়ে ফুটে ওঠে কয়েকটা ভাঁজ। এই হাসি সন্তুষ্টির, প্রাপ্তি সুখের। বৌদির উচ্ছ্বসিত গলার আওয়াজ উপর থেকে স্পষ্ট শুনতে পেয়েছিল ও। তাই তো এগিয়ে গিয়েছিল দরজার দিকে। একটা সামান্য আশঙ্কা ছিল বৃষ্টির আজ এ বাড়িতে আসা নিয়ে, কারণ সকাল থেকে অনেকবার ফোন করেছে মেয়েটা, কিন্তু সেইটা ও ধরেনি। এখন বৃষ্টিকে দেখে একটা প্রশান্তি অনুভব করছে মনে মনে। মেয়েটা বড্ড স্নিগ্ধ। চোখ মুখ থেকে বোঝা যাচ্ছিল মেয়েটার ভিতরে চাপা টেনশন কাজ করছে। পর্দার আড়ালে দাঁড়ালেও বৃষ্টির মুখের ভাবভঙ্গি পুরোটাই ওর নজরে এসেছে। 30টা পুশআপ মেরে থেমে যায় মৃন্ময়। পাশে থাকা বোতলটা নিয়ে কিছুটা জল গলাধ্যকরণ করে নিজের মনেই বলে ওঠে, আচ্ছা, ও কি রেগে আছে আমার উপরে? না, মুখ দেখে তো সেরকমটা মনে হলো না, কিন্তু কি জানি, হতেই পারে। যখন তখন তো আমার উপরে রাগ করে, আর আজ তো রাগ করার কারণও আছে। কথাগুলো বলেই হেসে ওঠে মৃন্ময়। কিন্তু কিছু একটা মনে আসতেই ম্লান হয়ে আসে নিজের ঠোঁটের হাসিটা। মেয়েটা অনেক বদলে দিয়েছে আমায়। ঠিক যেমন বৃষ্টিতে ভেজার পর সারা শহর নতুন রূপে নতুনভাবে জেগে ওঠে, ঠিক তেমনই ম্যানিকে ভুলিয়ে পুরনো সেই মৃন্ময়কে আবার জাগিয়ে তুলছে একটু একটু করে। ট্রেডমিলের সুইচটা অন করে রানিং বেল্টের ওপর দাঁড়িয়ে এলসিডি ডিসপ্লেতে চোখ পড়তেই মুচকি হাসে মৃন্ময়। হার্টবিটের রেট 100 ছাড়িয়েছে, সাধারণের থেকে অনেক বেশি। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। মেঘ তো সকাল থেকে করেই ছিল। ঘরটাও অন্ধকার হয়ে এসেছে। স্লাইডিং বড় জানলা দিয়ে ঘেরা ব্যালকনির কাঁচে বৃষ্টির ছাঁট এসে পড়েছে। সেদিকে তাকিয়েই বিড়বিড় করে বলে উঠল মৃন্ময়, আবারও প্রেমে পড়বে তুমি, ভুলবে ঠকার যন্ত্রণা। মানুষটা যদি সঠিক হয়, ভালোবাসাটা মন্দ না। বৌদি, শাড়ি? বৃষ্টি অবাক চোখে সামনে বিছানার উপর রাখা ইক্কতটার দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, এটা পরে নে, তোরই। ইন্দিরার কথার মানে ঠিক বুঝতে না পেরে বৃষ্টি ভ্রু কুঁচকালো। আমার মানে? রূপ এটা তোর জন্য কিনেছে। মা আমাকে তো কালকেই শাড়ি দিয়ে দিয়েছে, কিন্তু প্যাকেটে আর একটা শাড়ি ছিল। হয়তো তোকে নিজেই দিত, কিন্তু সেই সুযোগটা মনে হয় পাইনি। বৃষ্টি যাতে কিছু বুঝতে না পারে তার জন্য একটু মিথ্যে বলল ইন্দিরা। আসলে মৃন্ময় নিজেই কাল শাড়ি দেওয়ার সময় কথাটা ওকে বলে রেখেছিল। বৃষ্টির মনে পড়ে সেই দিন ক্যাফের ঘটনা, তারপর সে অতীতের পাতা উল্টানোর গল্পগুলো। সত্যিই তাই, ছেলেটা আর সময়ই পায়নি। একদিনে হয়তো ভুলেও গেছিল কথাটা। একবার ভালো করে চেয়ে দেখে বৃষ্টি শাড়িটার দিকে। আঙুলগুলো ছুঁয়ে দেয় খুব যত্নে বোনা সুতোগুলোর উপরে। বেগুনি, হালকা সবুজ আর রানীতে মেশানো শাড়িটা ওর বড্ড মনে ধরেছে, কিন্তু মানে বৃষ্টিকে কিন্তু কিন্তু করতে দেখে আবার শাসনের সুরে তিনি বলে ওঠেন, বৃষ্টি, আমি কিন্তু কোনো বারণ শুনবো না। না বৌদি, তা নয়। আসলে আমি শাড়ি পরতে পারি না। বাড়িতে মা থাকলে পরিয়ে দিত, আমি পরিয়ে দেব। দেখ, সব বের করে রেখেছি। আমার এই ব্লাউজটা ভালো মানাবে, হয়েও যাবে তোর। মোটামুটি তো একই ফিগার। আর বৃষ্টি অবাক চোখে তাকিয়ে থাকে ইন্দিরার দিকে।
একটা মানুষ এতটা ভালো কি করে হতে পারে? একটা অদ্ভুত ভালো লাগায় ওর মনটা ভরে ওঠে। টেস্ট ফ্লাই মেশিনে ওয়েট মিটারটা আরও একটু বেশি করে চাপিয়ে দিতেই একটা হাসি ফুটে উঠল মৃন্ময়ের ঠোঁট জুড়ে। ও ছাড়াও ওই ঘরে আরও একজন এসে উপস্থিত হয়েছে, বৃষ্টি। না দেখেই বৃষ্টির উপস্থিতি অনুভব করতে পারেও। আসলে সে আসলেই একটা শিহরণ জাগে সারা শরীরে, গাল দুটো গরম হয়ে ওঠে, হৃদস্পন্দন যেন আরো বেড়ে যায়। সামনে ঘুরতেই মেয়েটাকে দেখে থমকে যায় মৃন্ময়। ওর কল্পনায় আঁকা বৃষ্টির থেকেও আরো সুন্দর লাগছে, একদম অন্যরকম। একটা স্নিগ্ধতা রয়েছে যার মধ্যে, মন বারবার আটকা পড়ে যায় তার কাছেই। কিন্তু বৃষ্টির বড় বড় রাগী চোখজোড়ার দিকে নজর পড়তেই মুখ ঘুরিয়ে মুচকি হাসে মৃন্ময়। মেয়েটা আবার রেগে গেছে। তা ম্যাডামের রাগের কারণটা কি? মৃন্ময় কথাটা বলে চেস্ট ফ্লাই মেশিনে বসে পাঞ্চ মারতে শুরু করে। বৃষ্টি কোমরে দু হাত রেখে ঝাঁঝিয়ে ওঠে। তা রাখবো না আমি? সকাল থেকে কতবার ফোন করলাম, তুমি একবারও ফোন তুলেছ? একবারও খোঁজ নিয়েছো আমার? তোমার বাড়িতে কতক্ষণ হলো এসেছি, তুমি একবারও দেখা করতে এসেছিলে? তা ম্যাডাম, এটা তোমার রাগের বহিঃপ্রকাশ না এটা আমার বিরুদ্ধে অভিযোগ, কোনটা? এই শোনো, সবসময় আমি ইয়ার্কির মুডে থাকি না, আমার রাগ হয়েছে। বৃষ্টি মুখ ঘুরিয়ে দাঁড়ায়, ফলে কানে থাকা অল্প ঝোলা দুলগুলো হালকা নড়ে ওঠে। মৃন্ময় এবার বাধ্য হয়ে উঠে আসতে। বৃষ্টির সামনে দাঁড়িয়ে নিজের দোকান ধরে কাচুমাচু মুখে নরম গলায় বলে ওঠে, সরি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। সকাল থেকে একটু কাজে ব্যস্ত ছিলাম। বেশ, মানলাম। এবার চলো, রেডি হবে। মানে কোথায় যাব, কিসের জন্য রেডি হব? মৃন্ময় হতভম্ব হয়ে যায়। অবাক হয়ে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। কোথায় আবার? পুজোতে? বাড়ির পুজো, আর একে দেখো। আরে ওই কি হলো, আবার কেন গিয়ে বসছো ওখানে? মৃন্ময়, কি হচ্ছে এটা? বৃষ্টি, তুমি উপরে যাও, আমি পুজোতে যাব না। মৃন্ময়ের গলার স্বর অসম্ভব রকমের ঠান্ডা। বৃষ্টি ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ মৃন্ময়ের মুখের দিকে তাকিয়ে ওর বলার কথাটার মানে বোঝার চেষ্টা করে। কেন? কেন যাবে না কেন? তুমি না বাড়ির ছেলে? কেউ কেউ সেটা মনে করে না। তুমি যাও বৃষ্টি, আমাকে জোর করো না, আমি যাব না। প্রতিটা কথার সাথে সাথে মৃন্ময়ের চোয়াল শক্ত হচ্ছে। আরও আরও জোরে জোরে পাঞ্চ মারছে ও চেস্ট ফ্লাই মেশিনে। মৃন্ময়ের এরকম অস্বাভাবিক আচরণের কারণ বৃষ্টি বুঝতে না পেরে জোর দিয়ে বলে ওঠে, না, তুমি যাবে, ওঠো। বৃষ্টি সরে যাও, লেগে যাবে, আমি যাব না বললাম তোমাকে একবার। মৃন্ময়ের গলার স্বর আরও তীক্ষ্ণ হচ্ছে। বৃষ্টি এবার সুইচটা বন্ধ করে টান মেরে মেশিনের প্লাগটা খুলে দেয়। সামনের হ্যাঙ্গারে ঝুলতে থাকা টাওয়েলটা তুলে নিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, তুমি যদি এখনো না ওঠো তাহলে কিন্তু এটা আর ফেরত পাবে না। বৃষ্টি, ওইটা আমাকে দাও, আমার লাগবে। মৃন্ময় চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে নিজেকে শান্ত করতে চায়। মেয়েটা কিছু জানে না, তার উপর বেকার রাগ দেখানো উচিত না। বৃষ্টি জোর দিয়ে বলেই চলে, না, দেব না, ওঠো তুমি আগে ওখান থেকে। তা সত্ত্বেও মৃন্ময় ওখান থেকে উঠছে না দেখে বৃষ্টি চলে যেতে যায়। ও চলে যেতে গেলে মৃন্ময় বাধ্য হয় মেশিন ছেড়ে উঠতে। বেশ, উঠেছি, এবার দাও। আগে যাও, হাত মুখ ধুয়ে স্নান করে ফ্রেশ হও, পাঞ্জাবিটা পরো, তারপর দেব এটা। আমি একবার বললে সেই কথা তোমার কানে যাচ্ছে না? না, আমি যাব না, ওইটা দাও। মৃন্ময় দাঁতে দাঁত চিপে কথাগুলো বললে বৃষ্টি ওর হাত দুটো পিছনে নিয়ে নেয়। তারপর ঠোঁট চিপে হেসে বলে ওঠে, আমি তো দেব না, পারলে নিয়ে দেখাও। কথাটা বলেই বৃষ্টি ছুট মারে অন্যদিকে। মৃন্ময় কপালটা বুড়ো আঙুল দিয়ে দুবার ঘষে নিয়ে বৃষ্টির পিছনে ছুটতে থাকে। একটা সময় পর গম্ভীর মুখে হাসির রেখা ফুটে ওঠে মৃন্ময়ের। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি যাব, এবার দাও। বললাম না, পারলে নিয়ে দেখাও। বৃষ্টি কথাটা বলে আবার ছুটতে গেলে ওর পা জড়িয়ে যায় শাড়িতে। হুমড়ি খেয়ে পড়ে যাবার আগেই একটা টান পড়ে ওর কোমরে। মুহূর্তের মধ্যেই বৃষ্টির পিঠ ধাক্কা খায় দেওয়ালে। মৃন্ময়ের পুরুষ্ট ঠোঁট দুটো গভীরভাবে ছুঁয়ে যায় বৃষ্টির উন্মুক্ত গলা সংলগ্ন অঞ্চলে। ঠান্ডা শরীরের উপর উষ্ণ গভীর স্পর্শে খানিক কেঁপে ওঠে বৃষ্টি।
চোখ দুটো আরো জোরে চেপে বন্ধ করে নেয়, হাতের মুঠো শক্ত করে এক হাতে খামচে ধরে টাওয়েলটা, আর অন্য হাতে মৃন্ময়ের ঘামে ভেজা গেঞ্জিটা। ঘটনাটা এতটা হঠাৎ করেই হলো যে দুজনের কেউই কিছু ভাবার বা বোঝার সময় পায়নি। মৃন্ময় এখনো বৃষ্টির খুব কাছে দাঁড়িয়ে, ওর বড় বড় উষ্ণ নিঃশ্বাস স্পষ্ট অনুভব করতে পারছে বৃষ্টি। ধীরে ধীরে চোখ খুলে তাকায়। মৃন্ময়ের চোখ পড়ে বৃষ্টির কাজল কালো চোখের গভীরে। দুজনেই থমকে যায় কিছু সময়ের জন্য। বাইরের প্রকৃতিও তখন উত্তাল হয়ে উঠেছে। মাতাল করা ঝোড়ো হাওয়া এসে ধাক্কা দিয়ে যাচ্ছে ব্যালকনির কাঁচে। আলো আঁধারির মধ্যে বড্ড মায়াবী লাগছে বৃষ্টির মুখটা। এলোমেলো হয়ে থাকা বৃষ্টির খোলা চুলের কিছু অংশ কপালের পাশে এসে পড়েছে। মৃন্ময় আলতো করে তা সরিয়ে দেয় কানের পিছনে। বৃষ্টি কুকড়ে উঠে চোখ বন্ধ করে নেয়, আর ঠিক সেই মুহূর্তে মৃন্ময় বৃষ্টির কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে, খুব সুন্দর লাগছে তোমাকে, বিশেষ করে তোমার এই চোখ দুটো। কথাটা শোনার পর চকিতে চোখ দুটো খুলে ফেলে বৃষ্টি। হাত দুটো আলগা হয়ে আসে ওর। মৃন্ময়ের গেঞ্জিটা ছেড়ে দেয় ও। অন্য হাত থেকে টাওয়ালটা মেঝেতে পড়ে যায়। চোখ নামিয়ে নেয় ও মৃন্ময়ের দিক থেকে। শুকিয়ে আসা গলাটা ঢোক গিলে একবার ভিজিয়ে নিয়ে মৃন্ময়ের থেকে দূরে সরে আসে একটু। খুব ধীর গলায় বলে ওঠে, তোমার ঘরে বিছানার উপর পাঞ্জাবি রাখা আছে, পুজোয় আসতে চাইলে পরে নিও, জোর করব না। বৃষ্টি বেরিয়ে যায়। মৃন্ময় বৃষ্টির বলার ধরনটা দেখে বড্ড অবাক হয়, কেমন যেন দায়ে সারা কথাগুলো। একটু আগে পর্যন্ত যে অধিকারবোধ ওর গলার স্বরে ফুটে উঠেছিল তা নিমেষে যেন উধাও হয়ে গেছে। তাহলে কি একটু আগের এই ঘটনাটায়? কিন্তু এটা তো হঠাৎ করেই। আর কিছু ভাবতে পারে না মৃন্ময়। বড্ড অস্থির লাগছে ওর। বৃষ্টির চলে যাওয়ার দিকেই পা বাড়ায় ও। মৃন্ময়ের ঘর থেকে বেরিয়ে দেওয়াল ধরে চোখ বন্ধ করে কয়েকবার জোরে জোরে শ্বাস নেয় বৃষ্টি। সেই একই রকম দৃষ্টি, বড্ড চেনা ওর এই অনুভূতি। কিন্তু ওর এমন অস্থির কেন লাগছে নিজেকে? হঠাৎ সামনে চোখ পড়তেই নিজেকে যতটা সম্ভব সামলে নেয় বৃষ্টি। প্রবোধবাবু দাঁড়িয়ে আছেন। চশমার আড়ালে থাকা চোখ দুটো যে ওকে দেখে সন্দেহ প্রকাশ করছে তা বেশ বুঝতে পারছে বৃষ্টি। হালকা হাসার চেষ্টা করে ও। ও বৃষ্টি আমার বন্ধু। পিছন থেকে কথাটা ভেসে আসতেই ঘুরে তাকায় বৃষ্টি। মৃন্ময় দাঁড়িয়ে আছে, কিন্তু ওর মুখের আদল কাঠিন্যে মোড়া। বৃষ্টি আমার বাবা। মৃন্ময়ের কথাটা শোনা মাত্র একটা আলতো হাসি হাসে বৃষ্টি সামনের মানুষটাকে দেখে। তুমি উপরে যাও। বৃষ্টি গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। তা এখন কি এই বাড়িতেও মেয়ে এনে নোংরামি করা শুরু করেছো নাকি? উপর থেকে এমন একটা কথা শুনতে পেয়ে সিঁড়িতেই দাঁড়িয়ে যায় বৃষ্টি। অবাক চোখে চেয়ে দেখে মৃন্ময়ের দিকে। ছেলেটার মুখটা দেখে বুঝতে বাকি থাকে না ওর আর কিছুই। বাবার মুখে এমন কথা শুনে মৃন্ময়ের শরীরী ভাষা আরো কঠিন হয়ে ওঠে, কিন্তু কিচ্ছু বলে না ও। শুধু এক নজরে চেয়ে দেখে সিঁড়ির দিকে, যেখানে বৃষ্টি দাঁড়িয়ে রয়েছে। ওর চোখে যন্ত্রণার স্পষ্ট ছাপ মৃন্ময় লক্ষ্য করলেও একটা অমলিন হাসি তখনও বৃষ্টির ঠোঁটে রয়েছে। সেই হাসি যেন ক্রমাগত বলতে চাইছে, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। ফাঁকা রাস্তা, রাত বেশি না হলেও ঘন ঘন বৃষ্টি আর ঠান্ডা আবহাওয়ার জন্য লোকজন কম, গাড়িও কম চলছে। শান্ত নিস্তব্ধ পরিবেশে সেই আওয়াজ যেন আরো বেশি করে কানে এসে পৌঁছচ্ছে। বড্ড বিরক্ত লাগছে বৃষ্টির। গাড়ির ভিতরে দমবন্ধ করা নীরবতা যেন আরো বেশি করে ভয়ঙ্কর হয়ে উঠছে ওর কাছে। মৃন্ময়ের দিকে একবার চেয়ে দেখেও ছেলেটা একভাবে সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। মুখটায় অনুভূতির লেশ মাত্র নেই, যেন ভাবলেশীন এক পাথরের মূর্তি। চোখ দুটো স্থির। বৃষ্টি থমকে যায়। আজ মৃন্ময়ের ওই চোখ দুটোর গভীরে থাকা অনুভূতি ঠিক বোধগম্য হচ্ছে না ওর। একটা রাগ, কষ্ট, যন্ত্রণা, অসহায়তা সব যেন মিশে রয়েছে ওই দু চোখে। সেই যে তখন পুজোর জায়গায় ওর বাবার বলা কথাটা ও শুনল, আর ও চলে যাওয়ার আগেই বৃষ্টি ওকে আটকালো।
তখন থেকেই এইরকম চুপ মেরে গেছে ছেলেটা। ঠিক মতো করে খাওয়া তো দূর, কথাই বলতে চাইছে না ও বৃষ্টির সাথে। ইন্দিরা বৌদি জোর করলো, তাই ও ওকে ছাড়তে যাচ্ছে পিজিতে। কি হয়েছে তোমার? তখন থেকে এরকম চুপ করে আছো যে? বৃষ্টি শান্ত গলায় প্রশ্নটা করলেও কোনো উত্তর পায় না ও মৃন্ময়ের কাছ থেকে। বেশ কিছুক্ষণ একভাবে তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে নিল বৃষ্টি। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ মৃন্ময় গাড়ি ঘুরিয়ে নেয় বাইপাসের দিকে। বৃষ্টি চমকে ওঠে। বাইপাসে গাড়ি ওঠালে কেন? আগের বার তো ভিতর দিয়ে নিয়ে গেছিলে। রাত হচ্ছে, পাড়ার পুজোগুলোতে এবার নোংরামি বাড়বে, মদ খাওয়া, নাচানাচি। একটা মেয়েকে ওই পরিবেশের মধ্যে দিয়ে আমি নিয়ে যেতে পারবো না, তার চাইতে বাইরেটা সেফ। মৃন্ময়ের গলার স্বর প্রচণ্ড রকম শান্ত। বৃষ্টির চোখে জল আসে। মৃন্ময়কে এমনটাও কোনোদিনও দেখেনি, তাই নিজেকে ঠিক রেখে কাঁপা গলায় বলে ওঠে, আমাকে নিয়ে তোমার এত না ভাবলেও চলবে। তুমি যখন আমার কাছে এসেছো তখন তুমি আমার রেসপন্সিবিলিটি, আমি তোমাকে অবহেলা করতে পারি না। মৃন্ময় বৃষ্টির দিকে তাকিয়ে গম্ভীর সুরে কথাটা বলে ওঠে। মেয়েটা এখনো একইভাবে ওর দিকে তাকিয়ে রয়েছে। গাড়ি থামাও। মানে? গাড়ি থামাও। বৃষ্টির এমন কথা শুনে মৃন্ময় হকচকিয়ে যায়। ওর ভ্রু দুটো কুঁচকে ওঠে, কিন্তু তা সত্ত্বেও বৃষ্টি শান্তভাবে বলে চলে, আমি নামবো। বৃষ্টি ড্যাশবোর্ডে রাখা পার্সটা হাতে নিয়ে মুখ ঘুরিয়ে নেয়। গাড়িটা থামাও। এই মাঝ রাস্তায় কি করতে? মৃন্ময়ের কথা মাঝপথেই থেমে যায় গাড়ির দরজার লক খোলার শব্দে। ও চাপা গলায় চেঁচিয়ে ওঠে, বৃষ্টি! স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটা সাইড করে দাঁড় করায় মৃন্ময়। বৃষ্টির একটা হাত চেপে ধরে নিজের দিকে টেনে ধমকে ওঠেও। পাগল হয়ে গেছো নাকি? চলন্ত গাড়ির দরজা খুলে নামতে যাচ্ছিলে। ভয়ে কেঁপে উঠছে মৃন্ময়ের গলা। দু চোখে এক অপ্রত্যাশিত ভয় জেঁকে বসেছে হঠাৎ করে। কিন্তু বৃষ্টি খুব শান্ত। নিজের হাতটা জোর করে ছাড়িয়ে নিয়ে তীক্ষ্ণভাবে বলে ওঠে, তুমি আমায় সাথে করে এনেছো বলে আমার ব্যাপারে বদর হওয়ার কোনো দরকার নেই। যা ইচ্ছা হোক আমার, তাতে তোমার কি? তুমি চলে যাও, আমি ঠিক চলে যেতে পারবো। গাড়ি থেকে নেমে যায় বৃষ্টি। সশব্দে বন্ধ করে গাড়ির দরজা। ভিতর থেকে কয়েকবার কাতর স্বরে ডেকে ওঠে মৃন্ময়, বৃষ্টি! বৃষ্টি! মৃন্ময় দু আঙুলে চোখের কোণ চেপে ধরে বিরক্তিতে স্টিয়ারিংয়ে কয়েকবার ঘুষি মারে, কিন্তু সামনের দৃশ্যে চোখ পড়তেই ওর মাথাটা গরম হয়ে ওঠে আবার। বৃষ্টি ফাঁকা রাস্তায় একা হেঁটে চলেছে। পরনে ওর দেওয়া সেই ইক্কতটা। মাঝে মাঝে পিছন ফিরে তাকাচ্ছে মেয়েটা। হাত দেখিয়ে রাস্তা দিয়ে চলে যাওয়া দু একটা গাড়িকে থামানোর চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হচ্ছে প্রতিবার। মৃন্ময় নেমে আসে গাড়ি থেকে, কোনো রকমে লক করে ছুটে যায় সামনের দিকে। বৃষ্টির কোনোই চেপে ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে চেঁচিয়ে ওঠেও, কি পাগলামি শুরু করেছো তুমি রাস্তার মধ্যে? ছেলেটার চোখ মুখ লাল। একটু ভয় পায় বৃষ্টি। তাও নিজেকে সামলে মৃন্ময়ের চোখে চোখ রেখে দৃঢ়ভাবে বলে ওঠে, আমি শুরু করেছি? করেছো তো তুমি। বৃষ্টিকে ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ায় মৃন্ময়। পকেটে হাত দুটো ঢুকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আবারও। এবার বৃষ্টির কপালে ভাঁজ পড়ে। সহ্যের সীমা পেরিয়ে গেছে অনেক আগেই। মৃন্ময়কে নিজের দিকে ঘুরিয়ে ওকে দু হাতে ঝাঁকিয়ে ও চেঁচিয়ে ওঠে, তখন থেকে চুপ করে আছো, না ঠিক করে কথা বলছো আর না কিছু। জানতে চাইছি তো কি হয়েছে, তাও বলছো না। গুম মেরে বসে আছো। তোমার ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মৃন্ময় কখনো বৃষ্টির সাথে এমন ব্যবহার করেনি। আমি তোমার জন্যই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি বৃষ্টি। মৃদু গলায় কথাটা বলেই অসহায় চোখে মৃন্ময় তাকায় বৃষ্টির দিকে। মুহূর্তে শান্ত হয়ে যায় বৃষ্টি। কেঁপে ওঠে ওর দু চোখের পাতা। অবিশ্বাসের দৃষ্টিতে মৃন্ময়ের চোখের গভীরে তাকিয়ে ওর বলা কথাটার মানে বোঝার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে না। নিজের শুকিয়ে আসা ঠোঁট দুটো একবার ভিজিয়ে নিয়ে বাধ্য হয়ে প্রশ্নটা করেই ফেলে বৃষ্টি, কেন? কি করেছি আমি? তুমি আজ যা করেছো তার ফলে ঠিক কি হতে পারে তার ধারণাও তোমার নেই। বৃষ্টি হতভম্ব হয়ে চেয়ে রয়েছে মৃন্ময়ের দিকে, কিছু বুঝতে পারছে না। মনে করো বৃষ্টি, পুজোর সময় তুমি ঠিক কি করেছো? মৃন্ময়ের কথায় বৃষ্টির মানুষপটে ভেসে ওঠে কয়েক ঘন্টা আগে ঘটে যাওয়া ঘটনাগুলো। মৃন্ময়ের দৃষ্টি অনুসরণ করে প্রবোধবাবু সিঁড়িতে দাঁড়িয়ে থাকা বৃষ্টির দিকে তাকালে ও মাথা নামিয়ে দ্রুত উপরে উঠে যায়। মৃন্ময় বাবার দিকে একবার তাকিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় ভিতর থেকে। বিছানার এক কোণে হেলান দিয়ে ও বসে পড়ে।
এক হাতে নিজের ঘাড়টা কয়েকবার কচলে নিয়ে রাগটাকে সামলাতে চেষ্টা করে, কিন্তু পারে না। সাইড টেবিলে রাখা পেতলের ফুলদানিটা ছুঁড়ে মারে মৃন্ময়। আলমারিতে ধাক্কা লেগে নিচে পড়ে যায় সেটা। দাঁতে দাঁত চিপে হিসহিসিয়ে বলে ওঠে ও, কি করে একটা মেয়ের সম্বন্ধে এতটা নোংরা কথা তুমি বলতে পারলে? কি করে? উঠে দাঁড়িয়ে টেবিলের ওপর জোরে চাপড় মারে ও। রাগটা ক্রমশ মাত্রা ছাড়া হচ্ছে ওর। কান দুটো লাল হয়ে উঠেছে। দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে উঠে টেবিলের ওপর রাখা সব জিনিস ঠেলে নিচে ফেলে দেয় মৃন্ময়। তুমি আমায় পছন্দ করো না, ঠিক আছে, কিন্তু বৃষ্টি ও আমার নিজের মানুষ, কাছের, খুব কাছের। বড় বড় শ্বাস ফেলছে মৃন্ময়। সারা শরীর কাঁপছে ওর। তুমি কি করে এতটা বদলে গেলে বাবা? কি করে? একটা মানুষকে অসম্মান করতে তোমার একটুও বাধছে না? মৃন্ময়ের হাতের মুঠি পাকিয়ে আসে। সজোরে কয়েকবার দেওয়ালে ঘুষি মারে। কিন্তু এইবার তুমি সম্পূর্ণ ভুল জায়গায় আঘাত করে ফেলেছ। এতদিন তুমি সবার সামনে আমাকে নিজের ছেলে বলতে লজ্জা পেতে, ঘেন্না করতে, কিন্তু আজ ঘেন্নাটা আমার তোমার উপরে আসছে। লজ্জা হচ্ছে আমার। কেন 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 এমন করলে তুমি? কেন তোমাকে ঘেন্না করতে বাধ্য করছো আমাকে? দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে মৃন্ময়ের। মেঝেতে অসহায়ভাবে হাঁটু মুড়ে বসে পড়ে। অতিরিক্ত যন্ত্রণায় কেঁপে ওঠে ওর শরীর। হাতের আঙুলগুলো খুলতেও বড্ড কষ্ট হয়। ছাল উঠে রক্ত বেরিয়ে আসা জায়গাটা জ্বালা করে ওঠে। উপরে ঠাকুর ঘরে থাকা বৃষ্টির কানে নিচ থেকে আসা শব্দগুলো স্পষ্ট ভেসে আসে। চন্দন ঘষতে ঘষতে ও চমকে তাকায় দরজার দিকে। উঠে যেতে গেলে ওকে বাধা দেয় ইন্দিরা। যাস না, ভাইয়ের ঘর থেকে আসছে, ওকে ওর মতো থাকতে দে। কিন্তু বৌদি, বৃষ্টির কথা মাঝপথেই থেমে যায় রমলা দেবীর গলা শুনে। খুব দরকার না থাকলে ঠাকুরের কাছ ছেড়ে উঠতে নেই। ইন্দিরা মায়ের দিকে একবার তাকায়। আজ তিনিও যেন বড্ড রুক্ষ, কিছু একটা যেন পরখ করতে চাইছেন। মাথা নাড়িয়ে আবার চুপচাপ হাঁটু মুড়ে বসে পড়েও, কিন্তু তখন প্রবোধবাবুর বলা কথাতে ঠিক কতটা আঘাত পেয়েছে মৃন্ময় সেটা ও জানে। তাই বারবার না চাইতে ওর চোখ দুটো চলে যাচ্ছে দরজার দিকে। মনটা হুহু করে উঠছে। একটা দম বন্ধ করা কষ্ট আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরছে ওকে ক্রমশ। রমলা দেবী খানিকক্ষণ একইভাবে চেয়ে থাকে বৃষ্টির দিকে। একটা সূক্ষ্ম হাসির রেখা ফুটে ওঠে ওনার ঠোঁটের কোণে। মেয়েটার চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট। মনের ভিতরে যে কি অসম্ভব যন্ত্রণা হচ্ছে মেয়েটার, তা মা হয়ে এত বছরের অভিজ্ঞতায় স্পষ্টভাবে অনুভব করতে পারছেন উনি। বেশ অনেকক্ষণ ঠায় একইভাবে মেঝেতে বসে থাকার পর সম্বিত ফেরে মৃন্ময়ের। গাল বেয়ে পড়া শুকিয়ে যাওয়া নোনতা জলের রেখায় টান পড়ে। উঠে দাঁড়িয়ে ঘরের পুরো মেঝেতে ইতস্তত ছড়িয়ে থাকা জিনিসগুলো একটা একটা করে তুলে আবার গুছিয়ে রাখতে শুরু করে মৃন্ময়। পেতলের ফুলদানিটা জায়গা মতো রাখতে গিয়ে হঠাৎই ওর চোখ আটকে যায় বিছানার উপর রাখা কাঁচা হলুদ রঙের পাঞ্জাবিটার উপর। হাতে তুলে কয়েকবার ওটার ওপর হাত বুলিয়ে মৃদু হাসি হোক। তোমার অনুরোধ কেন জানি না আমি ফেলতে পারি না বৃষ্টি। সেগুলো কেমন যেন আদেশ হয়ে ধরা দেয় আমার কাছে। একটু থামে মৃন্ময়, কিন্তু পরক্ষণেই আবার মৃদু গলায় বলে ওঠে, কিন্তু তোমার এই অনুরোধ আমি রাখতে পারবো কিনা জানি না। রূপ, এই রূপ। বৌদির গলা শুনে মৃন্ময় দরজার দিকে তাকায়। পাঞ্জাবিটা বিছানায় রেখে ও এগিয়ে গিয়ে দরজাটা খোলে। তুই রেডি হোসনি এখনো? ইন্দিরা ঘরে ঢুকে মৃন্ময়কে দেখে। ঘরের অবস্থা দেখে খুবই অবাক হয় ও। তুমি তো জানো বৌদি ভাই, তারপরেও। বলতে বলতে মৃন্ময় চুপ করে যায়, চোখ নামিয়ে নেয় ও। ইন্দিরা আবেগী স্বরে বলে ওঠেন, মেয়েটার কথা একবার ভাববি না? কত আশা করে আছে ও। ও আশা করে থাকলেই তো আর হলো না। আমার দিকটাও তো বুঝতে হবে ওকে। কিচ্ছু জানে না ও এই ব্যাপারে। ক্রমশ অস্থির হয়ে উঠছে মৃন্ময়। একটু জোর দিয়ে বিরক্তির সাথে এই কথাগুলো বলে ফেলে ও। ইন্দিরা হালকা হেসে মৃন্ময়কে নিজের দিকে ঘোরান। স্নেহের পরশ মাথায় বুলিয়ে দেন। না জানুক, তাতে কি? ও তোকে বদলাতে চাইছে, আবার আগের মতো করে তুলতে চাইছে তোকে। এতে ভুলটা কোথায় বলতো? বৌদি ভাই, জানি বাবা হয়তো তোকে কিছু বলেছে, কিন্তু প্লিজ, মেয়েটা আবদার করেছে, রাখার চেষ্টা কর প্লিজ। ইন্দিরা বেরিয়ে যায় ঘর থেকে। ঠাকুর ঘরের দিকে যেতে থাকে ও।
অভ্র আর বাকিরা সবাই উপরেই আছে। ভেজা চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে মৃন্ময়। কাঁচা হলুদ রঙের পাঞ্জাবিতে বেশ মানিয়েছে ওকে। অনেকগুলো বছর বাদে এই বাঙালিয়ানার পোশাক পরল। সিঁড়ির কাছটায় দাঁড়ালে স্পষ্ট নিচের বসার ঘরটা দেখতে পাওয়া যায়। মৃন্ময় একটু ঝুঁকে দাঁড়ায়। প্রবোধবাবু ওনার সব বিজনেস ক্লায়েন্ট বন্ধুদের সাথে গল্পগুজব করছেন। চেনা মানুষটা এত বদলে গেল কিভাবে? নিজের মনে কথাটা ভাবতে ভাবতেই উপরে উঠে আসে মৃন্ময়। ঠাকুরমশাই পুজোয় বসেছেন। মা, বৌদি আর বৃষ্টি তিনজনেই ব্যস্ত। অভ্র যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করছে ওদের। এছাড়াও কয়েকজন মহিলাও সেখানে উপস্থিত। দৃশ্যটা দেখে মনটা ভালো হয়ে যায় মৃন্ময়ের। গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে প্রণাম সেরে এক কোণে গিয়ে দাঁড়িয়ে রইল ও। অনেক বছর এসবে অংশ নেয় না, কেমন যেন অস্বস্তি হচ্ছে ওর। এই ভাই, তুই ওদিকে কেন? এদিকে আয় না, আমাকে একটু সাহায্য কর, এই যজ্ঞের কাঠগুলো কাটতে হবে। দাদার কথায় সেদিকে কিন্তু কিন্তু করে এগিয়ে যেতে গিয়েও একটা কথা শুনে থমকে দাঁড়িয়ে পড়ে মৃন্ময়। তুমি এখানে কি করছো? প্রবোধবাবুর পিছনে ওনার সব আমন্ত্রিত অতিথিরা। মৃন্ময় একবার সেদিকে তাকিয়ে মুখ নামিয়ে নেয়। আর অভ্র, তুমি ওকে ঠাকুরের কাজে হাত লাগাতে বলছো, তোমার লজ্জা করছে না? ওনার চিৎকারে সবাই কেঁপে ওঠে। অতিথিদের কেউ কেউ ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে। বেশ ক্ষুব্ধ তারা। সবাই পুজোর কাজ ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। বৃষ্টি প্রচণ্ডভাবে অবাক হয় প্রবোধবাবুর নিজের ছেলের প্রতি এমন আচরণ দেখে। তখন ওনার কথায় স্পষ্ট ফুটে উঠেছিল মৃন্ময়ের প্রতি তার অসন্তোষ আর ক্ষোভটা। কিন্তু তাই বলে এভাবে সবার সামনে? রমা, এই কুলাঙ্গারটা এখানে কি করছে? হ্যাঁ, কে এই নোংরা ছোট লোক ছেলেটাকে আসতে বলেছে এই পবিত্র পুজোর জায়গায়? ইন্দিরা ভয়ে খামচে ধরে বৃষ্টির হাত। ও বুঝতে পারছে এর পরিণাম ঠিক কি হতে চলেছে। এখন ওর মনে হচ্ছে ছেলেটা এখানে না এলেই পারত। বৃষ্টি ইন্দিরার ভয়ার্ত মুখের দিকে একবার তাকায়। বুঝতে পারে ওকে মাথা নেড়ে কিছু বলতে মানা করা হচ্ছে, কিন্তু এক অদ্ভুত জেদ চাপে বৃষ্টির মধ্যে। প্রচণ্ড রাগ হয় ওর। বাবা হয়ে নিজের ছেলেকে এসব বলতে একটুও বাঁচছে না ওনার। আর সবাই এভাবে চুপ করে দাঁড়িয়ে শুনছে সবটা, কেউ কিচ্ছু বলছে না। কেন? মনের ভিতরে চলা প্রশ্নের ঝড়টা ক্ষতবিক্ষত করছে বৃষ্টিকে। নিজের কাছের একটা মানুষকে কি করে এতটা অপমানিত হতে দিতে পারেও? কি হলো রমা, চুপ কেন? কিছু বলো। অন্য সময় তো খুব ছোট ছেলের হয়ে সাফাই গাও, আজ কি হলো? হ্যাঁ, কেন ঢুকতে দিয়েছো ওকে এখানে? তুমি জানো তো আমি ওকে সহ্য করতে পারি না, তাহলে কেন? প্রবোধবাবুর চিৎকারে কেঁপে ওঠেন রমলা দেবী। বাবা, কি হচ্ছে সবার সামনে এইভাবে? অভ্র যতটা সম্ভব শান্ত রাখে নিজেকে। সবার সামনে এই ব্যবহারটা করতে বাধ্য করেছে তোমার ভাই। তুমি আমার কাছে জবাব না চেয়ে ওকে উত্তর দিতে বলো। ওর সাহস কি করে হলো আমার অনুমতি ছাড়া সবার সামনে বাইরে আসার? নিজের মুখটা তো আগেই পুড়িয়েছে, এবার কি আমাদের মান সম্মান নিয়ে খেলা করবে বলে ঠিক করেছে? ও শান্তি হয়নি আমার মুখে চুনকালি লাগিয়ে দিয়ে? বৃষ্টি এবার পুরোটা বুঝতে পারে। এতক্ষণ প্রবোধবাবুর এই ধরনের আচরণ নিয়ে ধোঁয়াশার মধ্যে থাকলেও এখন সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায় ওর কাছে। উনি যে মৃন্ময় আর রিক্তার সম্পর্কের কথা বলছেন তা ওনার বলা শেষ কথাগুলোতেই স্পষ্ট। কিন্তু কেন? বাড়ির সবাই যখন মৃন্ময়কে এতটা ভালোবাসে, তাহলে শুধুমাত্র উনিই কেন? প্রশ্নগুলো বৃষ্টিকে বড্ড নাড়া দেয়, কিন্তু ও কিছু ভাবতে পারে না। মৃন্ময়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। সেইটা দেখে ও বাধ্য হয় আবার বাস্তবে ফিরতে। দাঁড়াও। মৃন্ময় বেরিয়ে যাচ্ছিল, কিন্তু পিছন থেকে বৃষ্টির আওয়াজ পেয়ে ও থেমে যায়। ঘুরে দাঁড়ায় আবার। বৃষ্টি না। ইন্দিরা কাতর অনুরোধ করেন বৃষ্টিকে, কিন্তু ও বৌদির হাত ছাড়িয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। মৃন্ময়ের একদম মুখোমুখি দাঁড়ায় বৃষ্টি, চোখে চোখ রাখে, দৃঢ় গলায় বলে ওঠে, আর কত সহ্য করবে তুমি? একের পর এক মিথ্যে অপবাদ, অভিযোগ সবই তো সহ্য করছো। দেওয়ালে পিঠ থেকে যায়নি এখনো, ভেঙে পড়োনি এখনো। নিজেকে এতটা দুর্বল কেন দেখাচ্ছ? কার থেকে লুকাচ্ছ তোমার চোখের জলগুলো? মৃন্ময় তাকাতে পারে না বৃষ্টির দিকে। মুখ নামিয়ে নেয় ও আবার। মেয়েটার কাছ থেকে ওর যে আর লুকানোর কিছুই নেই। বেশ, তাহলে আমিই বলছি। বৃষ্টি ঘুরে দাঁড়ায়। কাকু, আপনি একটু আগে জানতে চাইছিলেন না যে ওকে এখানে কে আসতে বলেছে?
প্রবোধবাবু হঠাৎ এমন প্রশ্ন শুনে ভ্রু কুঁচকে তাকান। আমি ওকে আসতে বলেছি। তুমি এবার বৃষ্টির দিকে তেড়ে যান প্রবোধবাবু। তোমার এত বড় সাহস হয় কি করে বাবা? তুমি ওর সাথে এইভাবে কথা বলতে পারো না। মৃন্ময় এতক্ষণে মুখ খুলতে বাধ্য হয়। এখন কি তুমি আমায় শিখিয়ে দেবে নাকি যে কার সাথে কিভাবে কথা বলতে হয়? হিসহিসিয়ে বলে ওঠা কথাগুলো বড্ড কানে লাগে মৃন্ময়। বৃষ্টির হাতটা সবার সামনে শক্ত করে ধরে ফিসফিস করে বলে ওঠে ও। ও আমার বন্ধু, প্লিজ ভালোভাবে কথা বলো। রিক্তাও তো তোমার বন্ধুই ছিল না? তারপর তো ওর সাথেই। আশেপাশের লোকজনের দিকে একবার চোখ বুলিয়ে কথার মাঝেই থেমে যান প্রবোধবাবু, কিন্তু পরক্ষণেই আবার বলে ওঠেন, তাই এই মেয়েটার সাথেও কি ওরকম করার ইচ্ছে আছে নাকি? শরীরে স্বাদ পাওয়া হয়ে গেলে একেও তো ছুঁড়ে ফেলে দেবে, তাই না বাবা? কেঁপে ওঠে অভ্রর গলার স্বর। এক অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে ও নিজের বাবার দিকে, কিন্তু মৃন্ময়ের চোখের দৃষ্টি বড্ড শান্ত আর ধীর। রাগে ওর চোয়াল শক্ত হয়ে উঠেছে। নিজের হাতের মধ্যে ধরে থাকা বৃষ্টির হাতটা কথাটা শুনে কেঁপে উঠলে ও আরো শক্ত করে আঙুলের বাঁধন। এই প্রবোধ, এই পুজোর দিনে এসব কি কথাবার্তা? হ্যাঁ, চুপ কর না, চুপ কর। সৌমেনবাবু বিরক্ত হয়ে বলে ওঠেন, অতিথিদের মধ্যে অনেকেই যে বাঁকা হেসে তাকাচ্ছে বৃষ্টির দিকে, তা নজরে আসে মৃন্ময়ের। মেয়েটার দিকে তাকাতেই দেখতে পায় তার লজ্জায় নুইয়ে পড়া চোখের পাতা অপমানের নোনতা জলের ভারে ভরে উঠেছে। বুকটা মোচড় দিয়ে ওঠে মৃন্ময়ের। আজ মেয়েটাকে তার জন্যই এতটা অপমানিত হতে হচ্ছে, অথচ কোনো দোষ নেই মেয়েটার। নিজেকে শক্ত করে শান্ত স্বরে বৃষ্টির হাত ধরে টানে মৃন্ময়। চলো বৃষ্টি। বৃষ্টি ভেজা চোখেই মুখ তুলে চায়, কিন্তু যাওয়ার আগে প্রবোধবাবুর দিকে তাকিয়ে ক্লান্ত গলায় ও বলে ওঠে, আপনি যেটা জানেন সেটা সম্পূর্ণ ভুল। সত্যিটা কোনোদিনই জানার চেষ্টাই করেননি, কিন্তু সেই ভুলটাকে ভিত্তি করেই আপনি একজনকে অপমান করে যাচ্ছেন। ভুল করছেন, পরে এটার জন্য আফসোস না করতে হয়। প্রচন্ড অবাক হয় মৃন্ময়। এত কিছুর পরেও মেয়েটা ওর হয়ে বোঝাতে চাইছে, এই অবুঝ মানুষটাকে এখনো বোঝাবার চেষ্টা করে যাচ্ছে। তারপর বৃষ্টি নিজেই সবার সামনে হাত ধরে বের করে নিয়ে আসে মৃন্ময়কে। চলে যায় নিচে, মৃন্ময়ের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখন থেকেই ছেলেটা একদম চুপ হয়ে গেছে। মৃন্ময় গাড়ি চালাচ্ছে নিজের মতো, ধীর শান্ত মাঝারি গতিতে। আর পাশে থম মেরে পাথরের মতো বসে আছে বৃষ্টি। মৃন্ময় আর চোখে তাকায় একবার মেয়েটার দিকে। বুঝতে পারলে কিছু? বৃষ্টি ভাষা ভাষা চোখে তাকায় মৃন্ময়ের দিকে। অনেক কথা বলতে চেয়েও বলতে পারে না, শুধু পাতলা গোলাপি ঠোঁটজোড়া কেঁপে ওঠে। বৃষ্টি, আমার মনে হয় আমাদের এই সম্পর্কটা না রাখাই ভালো। হ্যাঁ? বৃষ্টি চমকে ওঠে, অতি কষ্টে ঢোক গিলে বলে ওঠে, কেন? এরকম কেন বলছো তুমি? মৃন্ময় কিছু বলতে পারে না। গলার কাছটা দলা পাকিয়ে আসে ওর। খুব কষ্ট হচ্ছে, খুব। মৃন্ময়কে চুপ থাকতে দেখে বৃষ্টি আবার হাসি মুখে বলে ওঠে, বিশ্বাস করো, আমি কাকুর কথায় কিচ্ছু মনে করিনি, সত্যি বলছি। কিন্তু এমনটা বলো না তুমি। তুমি মনে করনি ঠিক আছে, কিন্তু আমার খারাপ লেগেছে। মৃন্ময় দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে। আমি এই জন্যই আমার বাবার ব্যাপারে আগের দিন কিচ্ছু বলিনি, শুধু এই জন্যে। কিন্তু উনি কেন এমন করেন তোমার সাথে? বৃষ্টির প্রশ্নের সঠিক উত্তর নেই মৃন্ময়ের কাছে। তাই কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে সাজিয়ে নেয় ও। জানি না, সত্যি বলতে গেলে জানতেও চাই না। কিন্তু তা বলে তুমি আমার সাথে বন্ধুত্বের সম্পর্কটা শেষ করে দেবে? বৃষ্টির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ব্রেক চেপে গাড়ি থামিয়ে দেয় মৃন্ময়। অনুভূতিহীন চোখে বৃষ্টির চোখে তাকায়, দৃঢ় গলায় বলে ওঠে, হ্যাঁ, কারণ আমার সাথে একটা ন্যূনতম সম্পর্কের যোগ থাকলেও সেটা তোমাকে কখনো ভালোভাবে বাঁচতে দেবে না। বারবার অপমানিত হতে হবে, নোংরা কথা শুনবে তুমি, আর আমি সেটা মানতে পারবো না। বৃষ্টির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মৃন্ময়ের হাতের উপর নিজের হাত রেখে আশ্বাস দেয় ও, কলেজেও তো অনেকে অনেক রকম কথা বলে আমাদের একসাথে দেখলে। কোথায়
সেসব তো আমরা গায়ে মাখি না, তাহলে এক্ষেত্রে না না, তা হয় না। বৃষ্টির কথার মাঝেই চাপা গলায় চেঁচিয়ে ওঠে মৃন্ময়। হয় না, তা সম্ভবই নয়। চোখে আসা জলটা যাতে বৃষ্টির দৃষ্টিগোচর না হয় তার জন্য মুখ ঘুরিয়ে নেয় মৃন্ময়। নাকটা একবার টেনে হতভম্ব হয়ে ওর দিকে একভাবে তাকিয়ে থাকা মেয়েটার দিকে চেয়ে ক্লান্ত স্বরে বলে ওঠে, তুমি বলেছিলে না বাইরের লোকের অনেক কথা বলবে, কান না দিতে। কিন্তু এখানে বাইরের লোক নয়, আমার পরিবারের, আমার কাছের একজন মানুষই আমায়। মৃন্ময়। তুমি চলে যাও বৃষ্টি, আমি ঠিক আছি, তোমার পিজি এসে গেছে। বৃষ্টি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে পিজির গলির মুখটায় অনেক আগে এসে দাঁড়িয়ে গেছে গাড়িটা। যাও। সত্যি বলছি, খুব জড়িয়ে গেছি তোমার সাথে। এইভাবে তোমাকে ছেড়ে আমাদের বন্ধুত্বের ইতি টেনে। বন্ধু, আমার মতো বন্ধু কত আসবে যাবে, ভেবো না এসব নিয়ে, আর চোখাচোখ রেখো না প্লিজ। বৃষ্টি ভেজা চোখেই গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে। পিছন দিকে তাকাতে পারে না। ছেলেটা এত নিষ্ঠুর কেন? শোনো। মৃন্ময়ের গলা শুনে বৃষ্টির ঠোঁটে আলগা হাসি ফুটে ওঠে। চোখে জল নিয়ে হাসি মুখেই তাকায় পিছন দিকে। সামনের সপ্তাহ থেকে আমাকে হসপিটালের হোস্টেলে থাকতে হবে, এটাই নিয়ম। কথাটুকু বলেই জানলার কাঁচ তুলে দেয় মৃন্ময়। বৃষ্টি কিছু বলার সুযোগটুকুও পায় না। গাড়ি নিয়ে সাথে সাথে বেরিয়ে যায় ও সেখান থেকে। বৃষ্টি মৃন্ময়ের চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গলিতে ঢুকে পড়ে। রাস্তার কুকুরগুলো চিৎকার করতে শুরু করে চোখে দেখে, কিন্তু রাস্তার অপর পাশে গাড়িতে বসে রয়েছে মৃন্ময়। বৃষ্টির পিজিতে না ঢোকা অবধি একইভাবে তাকিয়ে থাকে গলির দিকে। বৃষ্টি গলিতে ঢুকে যাবার পর ও আবার ফিরে এসেছে। মেয়েটাকে একা ছেড়ে ও ওভাবে চলে যেতে পারত না। বৃষ্টি পিজির গেট খুলে ভিতরে ঢুকে গেলে মৃন্ময় ম্লান হাসে। তোমার থেকেও বেশি কষ্ট আমি পাচ্ছি বৃষ্টি, তোমার থেকে দূরে সরে যাওয়ার কষ্ট। শুধু বন্ধুত্ব নয়, ভালোবাসি তোমাকে, বড্ড ভালোবাসি তোমাকে। তোমার সাথে আমার কিছু কথা আছে। গলার আওয়াজটা শুনে মৃন্ময়ের বুঝতে বাকি রইল না যে এটা কে। একবার মুখ না ঘুরিয়ে ও যেমনভাবে নার্সের সাথে একজন পেশেন্টের রিপোর্ট নিয়ে আলোচনা করছিল ঠিক সেইভাবেই কথা বলে যেতে থাকে। বৃষ্টি কাঁচুমাচু মুখে একবার ভালো করে মৃন্ময়ের দিকে তাকিয়ে আবার ধীর গলায় ডেকে ওঠে, শোনো না। মৃন্ময় চোখ গরম করে তাকায় মেয়েটার দিকে। গম্ভীরভাবে বলে ওঠেও, একজনের সাথে কথা বলছি তো। বৃষ্টি মাথা নাড়িয়ে চুপ করে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে মৃন্ময়ের ধমক খেয়ে। মিনিট পাঁচেক কথা বলার পর শেষমেশ মৃন্ময় বলে ওঠে, ঠিক আছে, তুমি দেখে নাও, আর কোনো কমপ্লিকেশন হলে আমাকে জানিও। নার্সটা মাথা নাড়িয়ে চলে যেতে মৃন্ময়ও চলে যাওয়ার জন্য পা বাড়ায়। ঠিক তখনই বৃষ্টি আবার বলে ওঠে, কথা আছে তোমার সাথে। বৃষ্টির কথায় পাত্তা না দিয়ে মৃন্ময় অ্যাপ্রনটা খুলতে খুলতে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে থাকে। আরে শোনো তো। বৃষ্টিও মৃন্ময়ের পিছন পিছন নামতে থাকে। যশ রিক দোতলার করিডোরে দাঁড়িয়েছিল। মৃন্ময়কে নামতে দেখে ওরা দুজনেই এগিয়ে এলো। আরে মেয়েটা ডাকছে, কি বলতে চাইছে একবার শুনে নে না। এর মধ্যে তোদের না ঢোকাই ভালো। মৃন্ময়ের কাট কাট করে বলা কথায় ওরা চুপ করে যায়। আর তোদের ডিউটি মনে হচ্ছে শেষ, চল হোস্টেলে ফিরি। মৃন্ময় কথাটা বলে এগিয়ে যেতে গেলেই হাতের কবজিতে টান পড়ে ওর। বৃষ্টি হাঁপাতে হাঁপাতে ওর সামনে এসে দাঁড়ায়। আর একটু হলে পিছলে পড়ে যেত মেয়েটা, কিন্তু সামলে নেয় ও নিজেকে। মৃন্ময় এসব দেখেও যেন দেখে না। বিরক্তিতে মুখ ঘুরিয়ে চোখ দুটো বন্ধ করে নেয় ও। দুজনকে একা কথা বলতে দেওয়া ঠিক মনে করে যশ আর রিক গুটি গুটি পায় অন্যদিকে চলে যায়। তাকাবেও না আমার দিকে? মৃন্ময়ের বন্ধ করে রাখা চোখ দুটোর দিকে তাকিয়ে আহত স্বরে বলে ওঠে বৃষ্টি। কয়েক মুহূর্ত বৃষ্টির চোখে চোখ রেখে ওর হাতটা এক ঝটকায় ছাড়িয়ে চাপা স্বরে কেটে কেটে বলে ওঠে, বেশি নাটক না করে যা বলতে এসেছো বলো, তাতে তোমার আর আমার দুজনেরই সময় নষ্ট হবে কম। মৃন্ময়ের চোখের চাহনি আর কথাগুলো শুনে বৃষ্টি একটু কেঁপে ওঠে।
থাকতে পারছি না এভাবে তোমাকে ছাড়া। কাঁপা স্বরে ধীর গলায় থেমে থেমে কথাগুলো বলে একটু জোরে শ্বাস নেয় ও। তোমার সাথে কথা না বললে দম বন্ধ হয়ে আসে আমার, বড্ড কষ্ট হয়। তোমার মতো যে কেউ বোঝে না আমায়। আমাকে ছেড়ে থাকা অভ্যাস করে নাও, কাজে লাগবে পরে। প্লিজ এভাবে নিজের থেকে দূরে করে দিও না আমায়। এগিয়ে যেতে গিয়েও বৃষ্টির কথা শুনে আপনা হতেই থেমে যায় মৃন্ময়ের পা দুটো। মেয়েটার জলে ভরে ওঠা চোখ দুটোর দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে ভিতরের কষ্টটাকে লাঘব করার চেষ্টা করে। দৃঢ় গলায় কঠিন স্বরে বলে ওঠে, অন্য কথা থাকলে বলো, না হলে আমি যাচ্ছি। বেকার কথা বলে সময় নষ্ট করার সময় আমার কাছে নেই, আর এর কোনো মানে হয় না। তুমি এমন কেন করছো? বিরক্তিতে, রাগে, কষ্টে একটা চাপা চিৎকার বেরিয়ে আসে বৃষ্টির ভিতর থেকে। কি হলো বলো? আমি এমনই, তুমি বুঝতে পারোনি, সেটা তোমার ভুল, আমার নয়। মৃন্ময় যেন অস্বাভাবিক রকম শান্ত, কিন্তু ওর মনের ভিতর যে কি ঝড় চলছে তার ধারণা একমাত্র ও ছাড়ার কারোর পক্ষেই জানা সম্ভব নয়। বৃষ্টির ধৈর্যের সীমা বাঁধ ভাঙে। তোমাকে বলছি তো, তোমার বাবা আমায় যা ইচ্ছা বলুক, আমি কিচ্ছু মনে করব না। শুধু সেই জন্য নয়, তোমার উপর থেকে আমার মন উঠে গেছে। বন্ধুত্ব আমার জন্য নয়। মৃন্ময় বৃষ্টির চোখে চোখ রাখে। ওই চোখে থাকা অনুভূতি প্রচণ্ড যন্ত্রণার। আগেই বলেছিলাম, ম্যানির সাথে বন্ধুত্ব করা আর সেটা টিকিয়ে রাখা খুব কঠিন। ফিরে যাও, ডাক্তারি পড়ছো, অনেক চাপ, এইসব নিয়ে বেশি ভেবো না। কিন্তু আমি মৃন্ময়কে দেখেছি তোমার মধ্যে, সেই কোমল নরম স্বভাবের ছেলেটা। বৃষ্টির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু একবারও তা মোছার চেষ্টা করে নাও। গভীরভাবে বলে ওঠে, ম্যানিকে আমি মৃন্ময় হতে দেখেছি। ভুল, সেটাও তোমারই ভুল ছিল। ম্যানি কখনো মৃন্ময় হতে পারবে না। মৃন্ময়ের চোয়াল শক্ত হয়ে ওঠে, চোখের দৃষ্টি আরো কঠিন, তীক্ষ্ণ। মৃন্ময় মরে গেছে 4 বছর আগে, সেই রাতেই মৃন্ময় মারা গেছে। না প্লিজ মৃন্ময়, এসব বলো না। কেঁদে ওঠে বৃষ্টি, চোখের বাঁধ ভেঙে নোনা জল ছাপিয়ে পড়ে গাল বেয়ে। মৃন্ময় মুখ ঘুরিয়ে নেয়। বৃষ্টির চোখের জল ওর সহ্য শক্তিকে নিমেষে শেষ করে দেবে। কাঠিন্যের আবরণে মুড়ে নেওয়া আমিটাকে আবার নিংড়ে বের করে আনবে, কিন্তু না, আর নয়। নরম হলে আর পারবে না এই নোংরা সমাজের মানসিকতার মানুষগুলোর মুখের উপর জবাব দিতে। কিন্তু বৃষ্টি, ও যে ভালোবাসে মেয়েটাকে, খুব ভালোবাসে। সেও যে কষ্ট পাচ্ছে খুব, আর ওর নিজেরও তো প্রচন্ড কষ্ট হচ্ছে। ফিরে যাও বৃষ্টি, ভুলে যেও আমায়। ভুলে যেও আমার সাথে কোনোদিনও তোমার পরিচয় হয়েছিল, কোনোদিনও গভীর বন্ধুত্ব ছিল, বা তীব্র কোনো এক অনুভূতি ছিল আমাদের কারো মনে। মৃন্ময় দ্রুত করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। ওখানে অনুভূতিহীন পাথরের মতো ঠায় দাঁড়িয়ে থাকার মতো সহ্য, ধৈর্য কোনোটাই নেই আর ওর মধ্যে। মৃন্ময়কে ওভাবে বেরিয়ে যেতে দেখে পাগলের মতো ছুটতে যায় বৃষ্টি। দাঁড়াও, দাঁড়াও মৃন্ময়! কিন্তু দৌড়তে গিয়ে পায়ে পা জড়িয়ে মুখ থুবড়ে করিডোরেই পড়ে যায় ও। ওই অবস্থাতেই মুখ তুলে ভেজা চোখে সামনে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। আরো তীব্রভাবে কান্নায় ভেঙে পড়ে ও। আরে বৃষ্টি, যে পড়ে গেলে কি করে? রিতম এক হাঁটু মুড়ে বৃষ্টির পাশে বসে। চেনা আওয়াজে মুখ ঘুরিয়ে পাশে তাকায় বৃষ্টি, কিন্তু সাথে সাথেই বিরক্তিতে মুখ ঘুরিয়ে নেয় ও। নাও ওঠো। রিতম নিজের হাত এগিয়ে দেয় বৃষ্টির দিকে। ওঠো। আমি পারবো, কারোর সাহায্য লাগবে না। চোখের জলগুলো মুছে নিয়ে উঠে দাঁড়াতে চেষ্টা করে বৃষ্টি, কিন্তু পারে না। বুঝতে পারে ওর পায়ে লেগেছে। পাশের সিঁড়ির রেলিংটা ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ায় বৃষ্টি। এক পা ফেলতেই ব্যথায় কুঁচকে ওঠে ওর চোখ মুখ। নিজের ব্যালেন্স রাখতে না পেরে টাল খেয়ে পড়ে যেতে রিতম ধরে নেয় ওকে। এই সাবধানে। একটা জ্বলন্ত দৃষ্টি রিতমের দিকে ছড়ে দিয়ে এক ঝটকায় ওর হাতটা ছাড়িয়ে নেয় বৃষ্টি। ঠিক আছো? নিজের লিমিটের মধ্যে থাকো। আচ্ছা, বেশ। রিতম হালকা হেসে বৃষ্টির আরো কাছে সরে আসে। বৃষ্টি পিছনের দিকে একটু হেলে রেলিংটা ভয়ে দুহাতে শক্ত করে চেপে ধরে। কপালটা যে ফেটে গেছে তোমার। ফিসফিসিয়ে বলে ওঠা রিতমের কথাগুলো তীক্ষ্ণ ছুরির মতো কানে ঢুকছে বৃষ্টির।
মুখ ঘুরিয়ে চোখ দুটো চেপে বন্ধ করে নেয় ও। রিতমের উষ্ণ নিঃশ্বাস ওর শরীর ছুঁয়ে যাচ্ছে, যেন জ্বালা ধরিয়ে দিচ্ছে গোটা শরীরে। এই রিতম, একদম না। রিক রিতমের কাঁধে হাত রেখে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়। মৃন্ময় নেই বলে ভাবিস না যে ওকে নোংরা চোখে দেখবি। এই ভাবনা ভুলেও কল্পনাতেও আনিস না। রিতম বাঁকা হাসে। ওর উপরে তো আমার নজর সেই কবে থেকেই রয়েছে, একদিন সুযোগ পেলে ঠিকই এই শোরের বাচ্চা। রিক রিতমের কলার খামচে ধরে চাপা স্বরে চেঁচিয়ে ওঠে। তোরা তো হাঁটছে কেন রে? রিতম আর চোখে নিজের কলারের দিকে তাকায়। তোর ফাটছে কেন? তুইও কি আমার মতোই ওকে? ঠোঁটের কোণে অর্থপূর্ণ হাসি খেলে যায় রিতমের। রিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রিতমের চোখের দিকে। যশ কিছু বলতে গিয়েও বৃষ্টিকে ভয়ে কুঁকড়ে দাঁড়িয়ে থাকতে দেখে আর কিছু বলে না। এই রিক ওকে ছেড়ে দে। বৃষ্টি। যশের পুরো কথা বলার আগেই রিকের চোখ পড়ে বৃষ্টির ওপর। রিতমের কলার ছেড়ে দেয় ও। হ্যাঁ, তুই বৃষ্টিকে পৌঁছে দে, যা। যশ এগিয়ে আসে বৃষ্টির দিকে। মেয়েটা মুখ তুলে তাকায়। ওর দু চোখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। এসো, আমি তোমাকে পিজিতে পৌঁছে দিচ্ছি। লাগবে না, আমি পড়তে যাব, চলে যেতে পারবো। বৃষ্টির গলার স্বর অত্যন্ত ক্ষীণ। ও ভয়ে ভয়ে একবার রিতমের দিকে আর চোখে তাকিয়ে পা টেনে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে সিঁড়ির রেলিং ধরে নামতে থাকে। যশ আবারও বলে ওঠে, তোমার অসুবিধা হচ্ছে বৃষ্টি, আমি দিয়ে আসি, তুমি এইভাবে যেতে পারবে না। আমি পারবো যশদা। যশের কথার মাঝেই বৃষ্টি ক্লান্ত স্বরে বলে ওঠে। যশও আর কিছু বলে না, জোরও করে না। বৃষ্টি ধীরে ধীরে নিচে নেমে একটা সময় বেরিয়ে যায়। আজ আর পড়তে যায়নি বৃষ্টি। কলেজ থেকে বেরিয়ে অটো করে মিনিট 15 দূরে পড়ার জায়গায় আসলেও ওর মানসিক স্থিতি আর সায় দেয়নি ওকে। সেখানেই বাসস্ট্যান্ডে বসার জায়গায় এক কোণে চুপ করে বসে রয়েছে বৃষ্টি। একটা একটা করে সব যেন বদলে যাচ্ছে। অগোছালো জীবনটা একটু গুছিয়ে না উঠতে উঠতেই আবার সবটা কেমন যেন ওলটপালট হয়ে গেল। ওর জীবনে কি কখনো কিছু ভালো হতে পারে না? একটুও কি ভালো থাকতে পারে না ও? সেই অধিকারটুকুও কি নেই ওর জীবনে? নিজেকে করা প্রশ্নগুলোর সঠিক উত্তর বৃষ্টি নিজেই জানে না। দু হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে ওঠেও, কিন্তু আশেপাশের লোকজনের অদ্ভুত চাহনিতে নিজের অনুভূতিগুলোকে ও সামলে নেয়। আটকে রাখা কান্নার তোড়ে ফুলে ওঠে বৃষ্টির সারা শরীর, কেঁপে ওঠে ওর ঠোঁট জোড়া। চোখের বাষ্প জমা হয়ে এলেও তারা জল হয়ে ঝরে পড়ার আগে মিলিয়ে যায় চোখের গভীরেই। পেরিয়ে গেছে বেশ অনেকটা সময়। বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে অনেক আগেই। রাস্তার হলুদ সাদা আলোগুলো জ্বলে উঠেছে। কত মানুষ আসছে যাচ্ছে। বৃষ্টির অবস্থা দেখে মুখ টিপে হাসাহাসিও করছে, কিন্তু সেসবে কোনো হুঁশ নেই বৃষ্টির। ও যেন এই বাহ্যিক জগৎ থেকে অনেক দূরে একটা ঘোরের মধ্যে রয়েছে। ব্যাগের ভিতরে থাকা ফোনটা বাজতে বাজতে একটা সময় পর চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে পড়ে রয়েছে। মিতা বারবার ফোন করেও পায়নি, আর এখন তো ফোনটা সুইচ অফ বলছে। থুর বাবা। নিতা সোফার উপর ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে ঘড়ির দিকে তাকায়। টিউশন শেষ হয়ে বৃষ্টি বাড়ি ফেরার সময় ছাড়িয়েছে বহু আগেই, কিন্তু তাও মেয়ের দেখা নেই। এক্সট্রা ক্লাস থাকলেও অন্তত জানিয়ে দেয় মেয়েটা একবার মেসেজে, কিন্তু আজ তো সেইটাও করেনি। নিতা ভালো করে একবার ফোনটা চেক করে, না, বৃষ্টির কোনো মেসেজ নেই। রাত বাড়ছে, চিন্তা হচ্ছে ওর অচেনা শহরে একা একটা মেয়ে। ও আর 7-5 না ভেবে ফোন লাগায় মৃন্ময়কে। বৃষ্টির বন্ধু বলতে এই একজনেরই নাম্বার ওর কাছে রয়েছে। হ্যাঁ, হ্যালো মৃন্ময়দা, আমি নিতা বলছি। বৃষ্টির কোনো খবর জানো? বৃষ্টির কোনো খবর মানে আমি ঠিক বুঝলাম না। মৃন্ময় কথাটা শুনে প্রচণ্ড অবাক হয়। আর মৃন্ময়ের এইভাবে বলা কথা শুনে রিক আর যশ নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করে একবার। ও এখনো বাড়ি ফেরেনি। কলেজ থেকে পড়তে যাওয়ার কথা ছিল, কিন্তু এতক্ষণে তো বাড়ি চলে আসার কথা। ফোন করছিলাম, প্রথমে কয়েকবার রিং হলো কিন্তু তুললো না। এখন ফোন সুইচ অফ বলছে। খুব টেনশন হচ্ছে আমার। নিতা এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল। কি?
তুমি একটু দেখো না গো, আমি বুঝতে পারছি না কিছু। মৃন্ময় কিছু না বলে ফোনটা কেটে দেয়। ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রিক আর যশের দিকে। তাকিয়ে বুঝতে পারে ওরা কিছু একটা যেন লুকোচ্ছে। তোরা কিছু জানিস? বল, তোরা কি জানিস? মৃন্ময়ের গলার স্বর কঠিন। তুই চলে আসার পর রিতম বৃষ্টিকে... রিতম! রিকের কথা বলার মাঝেই টেবিল চাপড়ে ওঠে মৃন্ময়। কি করেছে ও? জানি না কি করেছে, তবে তুই চলে আসার পর তোর পিছনে ছুটতে গিয়ে বৃষ্টি পড়ে যায় আর ওর কপালে লেগে গেছিল, কেটেছিল সম্ভবত। হাঁটতে পারছিল না ঠিক করে। ওকে যশ দিয়ে আসতে চেয়েছিল, কিন্তু ও বলল যে একা যেতে পারবে, ওর পড়া আছে। রিতম কি করেছে ওর সাথে? টাচ করেছিল বৃষ্টিকে আর এমন কিছু বলছিল যাতে বৃষ্টি বেশ অস্বস্তিতে পড়েছিল। আমরা ওর চোখে ভয় দেখতে পেয়েছিলাম। ওই কুত্তাটাকে আমি... মৃন্ময় মারমুখী হয়ে ঘর থেকে বের হতে গেলে রিক আর যশ ধরে নেয় ওকে। রিক বাধ্য হয়ে চেঁচিয়ে বলে ওঠে, যশের সাথে ঝামেলা হয়েছে ওর, আমরা সামলে নিয়েছি। ম্যানি, তুই শান্ত হ। আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে ও বৃষ্টিকে... রাগে সারা শরীর কাঁপছে মৃন্ময়ের, চোখ মুখ লাল। এত সাহস কি করে হয় ওর? সাহসটা তো তুই ওকে দিয়েছিস। যশের কথা শুনে মৃন্ময় শান্ত হয়ে যায়, অবাক হয়ে তাকায় ওর দিকে, অস্ফুটে বলে ওঠে, আমি? হ্যাঁ তুই। আজ যা কিছু ঘটেছে এবং ঘটে চলেছে সবকিছুর জন্য তুই দায়ী। যশ মনে হয় প্রথম গলা তুলল মৃন্ময়ের ওপর। কি দরকার মেয়েটাকে দূরে সরিয়ে কষ্ট দেওয়ার? নিজেও কষ্ট পাচ্ছিস আর ওকেও। কতটা বিশ্বাস করে ও তোকে? হ্যাঁ, সব সময় পাশে থেকেছে। যে মেয়ে একদিন গ্রাউন্ডে দাঁড়িয়ে তোকে চড় মেরে বলেছিল তোর নামের সাথে ওর নাম না জড়াতে, সেই মেয়ে তোর নামের সাথে নিজের নামে জড়ানো সমস্ত কুৎসা, সমস্ত নোংরা কথা সহ্য করছে। তাও মেয়েটা তোর হাত শক্ত করে ধরে রেখেছে, বন্ধু হিসেবেই না হয় ধরে রেখেছে, কিন্তু তুই সব ভুলে গেলি। একটু ভাব, ওর কাছে বাকি সবার থেকে তুই কতটা গুরুত্বপূর্ণ, আর তুই ওকে... হ্যাঁ, আমিও যশের সাথে একমত। যদি আজ ওর কিছু হয় তার জন্য তুই দায়ী থাকবি ম্যানি। মৃন্ময় উদাস অনুভূতিহীন চোখে রিকের দিকে তাকায়। ওর মাথা কাজ করছে না, শুধু মনে হচ্ছে বৃষ্টির কিছু হয়ে গেলে... তোরা জানিস ও কোথায় পড়তে যাবার কথা বলেছিল? কিরে জানিস? বল না, কিছু জানিস তোরা? মৃন্ময় অধৈর্য হয়ে ওঠে, ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। জানি না, ও কিচ্ছু বলেনি আমাদের। রুদ্ধ হয়ে আসা কণ্ঠস্বরে যশ অতি কষ্টে কথাগুলো বলে। তোরা ওকে যেতে দিলি কেন একা? এবার ওকে কোথায় খুঁজবো বলতো? মেয়েটা এখনো বাড়ি ফেরেনি, কোথায় খুঁজবো ওকে? মৃন্ময়ের একটা অস্বস্তি হচ্ছে, মনের ভেতর চাপা কষ্ট, জমানো অনুভূতি সব যেন একসাথে ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। ম্যানি ম্যানি পাগলামো করিস না, আমার কথাটা শোন। যশ দুহাতে ঝাঁকায় মৃন্ময়কে, খানিক শান্ত হয়ে তাকায় ছেলেটা যশের দিকে। এই, তুই বৃষ্টির সাথে একসঙ্গে টিউশন পড়ে এমন কাউকে চিনিস? বা ওর ক্লাসে পড়ে এমন কেউ যার সাথে বৃষ্টির বন্ধুত্ব রয়েছে ভালো? হ্যাঁ, একজন আছে। বেশ, তাহলে তুই ওর নাম্বারটা... রিকের কথার মাঝেই বলে ওঠে মৃন্ময়, আমার ফোনে আছে, কিন্তু আমার ফোনটা কোথায়? আমার ফোনটা এই তো আমার... মৃন্ময়ের কাঁপা হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার আগেই রিক ধরে নেয় সেটা, ফোন করে তিথিকে। ওদিকে মৃন্ময়কে এক হাতে জড়িয়ে ধরে আছে যশ। বৃষ্টির চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, চুলগুলো ছড়িয়ে আছে এলোমেলো ভাবে, কপালের কাটা জায়গাটায় রক্ত জমাট বেঁধে নীলচে বর্ণ ধারণ করেছে। বিধ্বস্ত অবস্থা ওর। বেশ অনেকক্ষণ কেটে গেছে বুঝতে পেরে এবার ও উঠে দাঁড়ায়, টলমলো পায়ে সামনে এগিয়ে যায়, ক্লান্তভাবে চোখের পলক ফেলে, কিন্তু সবকিছু কেমন ঘষা কাঁচের মতো লাগছে ওর, স্পষ্ট করে কিছু দেখতে পায় না। চোখ দুটো ভালো করে কচলে নিতেই একটু পরিষ্কার হয় সামনের দৃশ্য। ধীর পায়ে একটু একটু করে এগোতে থাকে জেব্রা ক্রসিং এর দিকে। রাস্তা পেরোতে হবে ওকে। গাড়ির হর্নের আওয়াজ বড্ড কানে আসছে, বিরক্ত লাগছে বৃষ্টির। চোখ মুখ কুঁচকে পায়ের গতি দ্রুত করতেই হঠাৎই
একটা হ্যাচকা টান পড়ে বৃষ্টির বাঁ হাতে। বৃষ্টি! পাশের দেয়ালে সজোরে গিয়ে ধাক্কা খায় মেয়েটা। সকালে কেটে যাওয়া কপালটায় আবার আঘাত লাগে, ব্যথায় চিনচিন করে ওঠে জায়গাটা। ওর মুখ দিয়ে একটা যন্ত্রণাবিদ্ধ অনুভূতির শব্দ বেরিয়ে আসে। দেখে চলতে পারিস না? পিছন থেকে ভেসে আসে ওকে উদ্দেশ্য করে এক গাড়ি চালকের অকথ্য ভাষা। মরার ইচ্ছে থাকলে অন্য গাড়ির সামনে গিয়ে মর না। মুহূর্তে যেন বাস্তবের মাটিতে পা ফেলে বৃষ্টি। এতক্ষণ কি হচ্ছিল, কি করছিল, কোনো কিছুই যেন ওর হুঁশ নেই। ততক্ষণে ওকে ঘিরে রাস্তায় লোকজনের ভিড় হয়ে গেছে। এই তো লাগেনি তো? তুই ঠিক আছিস তো? কথাগুলো শুনে কেটে যাওয়া কপালটা এক হাতে আলতো করে ঢেকে যন্ত্রণায় কুঁচকে আসা চোখ তুলে সামনে তাকায় বৃষ্টি। কিন্তু প্রায় সাথে সাথেই ওর পায়ের তলার মাটি কেঁপে ওঠে। চোখ দুটো বিস্ময়ে স্থির হয়ে যায়। অস্ফুটে ধীর গলায় প্রশ্ন করে ওঠে, তুই? হ্যাঁ আমি। তুই ঠিক আছিস? আহিল এগিয়ে আসে বৃষ্টিকে ধরার জন্য। কিন্তু ওকে হাত দেখিয়ে থামিয়ে দু কদম পিছনে সরে আসে বৃষ্টি। কাঁপা কাঁপা গলায় মৃদুস্বরে বলে ওঠে, একদম না, একদম এগোবি না তুই। বৃষ্টি পাগলামি করিস না, দেখ তোর কপালটা কেটে গেছে, অনেকটা রক্ত বেরোচ্ছে। আহিলের গলা কাঁপছে উত্তেজনায়। বৃষ্টিকে ও প্রচন্ড মরিয়াভাবে বোঝাতে চাইছে, বেরোক রক্ত। চেঁচিয়ে ওঠার সাথে সাথেই চোখ মুখ যন্ত্রণায় কুঁচকে যায় বৃষ্টির। গলার স্বর স্তিমিত হয়ে আসে, রক্ত বেরোক, তুই এক পাও আমার দিকে বাড়াবি না। চলে যা, তুই চলে যা। দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে বৃষ্টির। যন্ত্রণায় পায়ের পাতা দুটো ছিঁড়ে যাচ্ছে। কপালের কাটা জায়গায় আবার আঘাত লাগার কারণে মাথাটা কেমন ভার হয়ে আছে। প্রতি মুহূর্তে কথা বলার সময় টান পড়ছে। নিঃশ্বাস নিতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর। চোখের সামনেটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে, কিন্তু তাও নিজেকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ও ক্রমশ। আধবোজা ক্লান্ত চোখে বৃষ্টি আশেপাশে তাকিয়ে দেখে লোকজনের ভিড় একটু একটু করে পাতলা হতে শুরু করেছে। কিন্তু আহিল এখনো ঠায় দাঁড়িয়ে আছে ওর দিকে একভাবে চেয়ে। ছেলেটার চোখে থাকা দুশ্চিন্তার ছাপ নজর এড়ায় না বৃষ্টির। কিন্তু এই মুহূর্তে একদমই ও সহ্য করতে পারছে না আহিলকে। বিরক্ত হয়ে আবারও ও চেঁচিয়ে ওঠে, তোকে চলে যেতে বললাম তো, দাঁড়িয়ে আছিস কেন? আমি তোকে ছেড়ে দিয়ে আসি? জিজ্ঞাসু চোখে আহিল তাকায় বৃষ্টির দিকে। একটু তাচ্ছিল্যের হাসি হাসে বৃষ্টি। আমার প্রতি এই কেয়ারটা যদি আগে দেখাতিস। কিন্তু না, তোর তো তখন আমার কোনো কিছুতেই কিছু যায় আসে না। ভুল করেছিলাম, ক্ষমা চেয়েছি তো। এখনো ক্ষমা করিসনি? ক্ষমা করা যায় না আমায়? চোখ বন্ধ করে একটা শুকনো ঢোক গিলে শুকিয়ে আসা ঠোঁট দুটো ভিজিয়ে নেয় বৃষ্টি। কি রে, বল। আমার অতীতটা এতটাই ভয়ানক যে প্রতি মুহূর্তে আমি তার থেকে পালাতে চাই। সব ভুলের ক্ষমা হয়, কিন্তু তুই আমাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছিস। বিশ্বাস কর, সেই ভুলের ক্ষমা হয় না। প্রচণ্ড যন্ত্রণায় শ্বাস নিতে, কথা বলতেও বৃষ্টির কষ্ট হয়, কিন্তু তাও ও থেমে থেমে কথাগুলো বলে চলে। জানিস, একজন আছে যে আমায় বোঝে, আমাকে আমার মতো করে বোঝে, নিজেকে খুঁজে নিতে সাহায্য করে প্রতি মুহূর্তে। কিন্তু আজ সেও কষ্ট দিল আমায়। সালা কপালটাই খারাপ। বৃষ্টির যন্ত্রণা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও হাসি খেলে যায় বৃষ্টির ঠোঁটের কোণে। এর মধ্যে আবার অন্য কাউকে জুটিয়েও ফেলেছিস। বাহ, বেশ ভালো তো। সেদিন যে আমার বাড়ি বয়ে এসে অত বড় বড় বুলি শুনিয়ে গেলি, তার কি হলো? আহিলের তির্যক কথাগুলো শুনে বৃষ্টি জ্বলন্ত চোখে তাকায় ওর দিকে। এতক্ষণে যে নিজেই নিজের দুর্বলতাটা একটা ভুল মানুষের সামনে তুলে ধরেছে, সেটা বুঝতে পারে বৃষ্টি। মন খারাপের ঘোরে করা কাজটার জন্য নিজেরই ওপর প্রচণ্ড রাগ হয় ওর। হাত মুঠিয়ে চোখ দুটো চেপে বন্ধ করে নেয় ও। তা তোর নতুন নাগর কি আমার থেকেও বেশি ভালোবাসে নাকি? হ্যাঁ, ও একটু আগেই তো বললি সেও নাকি আবার তোকে কষ্ট দিয়েছে। তা সেই কষ্টে তো দেখছি তুই পুরো দেবদাস হয়ে গেছিস। হ্যাঁ,
এবার সহ্যের বাঁধ ভাঙে বৃষ্টির। আহিলের বাঁকা ঠোঁটের অর্থপূর্ণ হাসি দেখে জ্বলে যায় ওর সারা শরীর। ডান হাতটা সপাটে উঠে আসে আহিলের গালে। দাঁতে দাঁত চেপে ও বলে ওঠে, লিমিট ক্রস করিস না, ভুলেও ভাবিস না আগের সেই নরম মেয়েটাই রয়েছি আমি। জাস্ট গেট লস্ট ফ্রম মাই লাইফ। আর কোনোদিন যেন তোর মুখটা আমি দেখতে না পাই আমার দু চোখের সামনে। কেটে কেটে কথাগুলো বলে ক্লান্ত শরীর টেনে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সামনে এগিয়ে যায় বৃষ্টি। হাঁপ ধরে গেলে রাস্তার ধারে ল্যাম্পপোস্টায় হাত রেখে কিছুক্ষণ থেমে জোরে শ্বাস নেয়। আর টানছে না শরীর, ঘাম দিচ্ছে প্রচণ্ড। অনেকক্ষণ খাওয়া হয়নি তার মধ্যে। এক পা সামনে ফেলতেই মাথাটা কেমন যেন টলে উঠল বৃষ্টির। চোখে মুখে অন্ধকার দেখল মুহূর্তেই। শরীরটা মাটিতে লুটিয়ে পড়ার ঠিক আগে কারোর উৎকণ্ঠা মেশানো তীব্র চিৎকার ওর কানে আসে। ঝাপসা চোখে খুব কাছের একজন মানুষকে দূর থেকে নিজের দিকে আসতে দেখে একটা আলতো হাসি খেলে যায় ওর ঠোঁটে। তারপর দু চোখ ভারী হয়ে বুজে আসতে থাকে ক্রমশ। বৃষ্টি, বৃষ্টি চোখ খোলো। বৃষ্টি দেখো, আমি এসেছি। মৃন্ময় নিজের কোলে বৃষ্টির ধুলো মাখা মাথাটা রেখে অনবরত জল ছিটিয়ে যাচ্ছে। আশেপাশের লোকজন কী সব যেন বলাবলি করছে, অত কিছু কানে আসছে না মৃন্ময়ের। ও শুধু পাগলের মতো বৃষ্টির দুগালে আলতো আলতো চাপড় মারছে। আহিল চুপ করে বসে আছে মৃন্ময়ের ঠিক পাশে। অবাক চোখে চেয়ে দেখছে পাশের নাম না জানা ছেলেটার দিকে। ছেলেটা কাঁদছে বৃষ্টির জন্য। জ্ঞান ফিরছে না এখনো। উফ! রাগে বিরক্তিতে চিৎকার করে ওঠে মৃন্ময়। বৃষ্টির হাতের পালস চেক করে চলে বারবার। তুমি অভিমান করে আছো বৃষ্টি, আমি জানি, কিন্তু প্লিজ চোখ খোলো একবার। ঝগড়া করো আমার সাথে, কিন্তু এইভাবে চোখ বন্ধ করে থেকো না। আমি তোমাকে আর কোনোদিনও আমার পাশ থেকে দূরে সরিয়ে দেবো না। প্লিজ বৃষ্টি, প্লিজ। মেয়েটার কপালে কপাল ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে মৃন্ময়। কিছুদিন ধরে বৃষ্টির প্রতি করা অন্যায়, অবহেলার চাপা দুঃখ কষ্ট যেন একসাথে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। আরে এই মেয়েটাকেই তো তখন ওই পাশে বসে আছে যে ওই ছেলেটা তখন বাঁচালো, না হলে তো গাড়ির তলায় চাপা পড়ে যাচ্ছিল। সত্যি এরা নাকি আজকালকার ছেলে মেয়ে, যারা কোথায় কোথায় হুমকি দেয়, ভয় দেখায়, ব্ল্যাকমেল করে, প্রেমিকের সঙ্গে সামান্য ঝগড়া হলে মরতেও আসে, যত সব। মৃন্ময় মুখ তুলে বৃষ্টির মুখটার দিকে তাকায়। ওর বৃষ্টি এরকম করতেই পারে না। হ্যাঁ, হয়তো লোকগুলো যা বলছে তার কিছুটা সত্যি, কিন্তু সবটা নয়। মৃন্ময় মুখ ঘুরিয়ে পাশে তাকায়। ওর এইভাবে তাকানোতে আহিল একটু থতমত খেয়ে যায়। দুহাত জোর করে মৃদু স্বরে মৃন্ময় বলে ওঠে, তুমি কে আমি জানি না, তুমি আদৌ বৃষ্টিকে চেনো কিনা সেটাও আমি জানি না, কিন্তু ওনাদের কথা শুনে মনে হলো তুমি ওকে প্রাণে বাঁচিয়েছ। তার জন্য ধন্যবাদ। একটা শেষ উপকার করবে, একটা ট্যাক্সি ডেকে দেবে, আমি ওকে ওর বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, দাঁড়াও। আহিল উঠে এগিয়ে যায় রাস্তার দিকে। হাত দেখিয়ে গাড়ি থামানোর চেষ্টা করে। মৃন্ময় এবার আশেপাশে এখনো ঘিরে থাকা লোকগুলোর দিকে তাকিয়ে মৃদু হেসে বলে ওঠে, আর হ্যাঁ, আপনারা না জেনে কিছু বলবেন না কারো সম্বন্ধে, দয়া করে। সবাই একরকম হয় না। আবারও চাপা গুঞ্জন শুরু হয় লোকেদের মধ্যে। কেউ কেউ ঠোঁট বেঁকিয়ে হাসে, ঠেস দিয়ে অনেক রকম কথাও বলতে থাকে, কিন্তু কারোর কথায় কোনো রকম কর্ণপাত না করে বৃষ্টিকে কোলে তুলে নেয় মৃন্ময়। ততক্ষণে ট্যাক্সি না পেয়ে এমার্জেন্সি বলে একটা ক্যাব থামিয়েছে আহিল। দাদা, একদম বাড়ির মুখ অব্দি ছাড়তে হবে, ভীষণ আর্জেন্ট, না হলে আমি আপনাকে এইভাবে বলতাম না। মৃন্ময় বৃষ্টিকে নিয়ে সাবধানে উঠে বসে গাড়িতে। সে ঠিক আছে, কিন্তু আমার একটা ভাড়া মার খাবে, সেটা তো আর হয় না, সুতরাং একটু বেশি পেমেন্ট করে দেবেন। আচ্ছা ঠিক আছে, দেবো, আপনি এখন চলুন না। মৃন্ময় নিজেকে শক্ত করে। ওর গলার স্বর কঠিন হচ্ছে ধীরে ধীরে। এক মিনিট। গাড়ি স্টার্ট দিতে গিয়েও থেমে যায় ড্রাইভার। খ্যাক খ্যাক করে ওঠে। আরে আপনি আমার আটকাচ্ছেন কেন, কি হলো? বলছি যে মৃন্ময় ভ্রু কুঁচকে জানলার দিকে ঝুঁকে পড়া আহিলের দিকে তাকায়। আপনার যদি সমস্যা না থাকে তাহলে কি আমি যেতে পারি আপনাদের সাথে? মানে আহিলকে আর কিছু বলতে না দিয়ে মৃন্ময়ের সামনে ড্রাইভারের পাশের সিটটা দেখিয়ে দেয় ওকে। ইয়া শিওর, প্লিজ। আহিল হালকা হেসে উঠে পড়ে সামনে। গাড়ি চলতে শুরু করে নিজের গতিতে। মৃন্ময় একবার বৃষ্টির হাতটা ধরে পালসটা চেক করে।
তারপর ফোন লাগায় নিতার নম্বরে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মেয়েটা উত্তেজনায় প্রায় চেঁচিয়ে ওঠে, কেঁদে ফেলে। মৃন্ময়দা, পেয়েছো বৃষ্টিকে? বলো না। হ্যাঁ পেয়েছি ওকে, আমরা ফিরছি। তুমি আগে নিজেকে সামলাও নিতা, আর আমি কিছু ওষুধ বলছি সেইগুলো আর একটা সিরিঞ্জ কিনে রাখো পাড়ার ওষুধের দোকান থেকে। মনে হয় না যে এত তাড়াতাড়ি তোমাদের ওই দোকানটা বন্ধ হয়ে যাবে। আহিল চমকে ওঠে নিতার নাম শুনে, আর চোখে একবার পিছনের দিকে তাকিয়ে বাঁকা হাসেও। গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি। আর এইরকমই আরও অনেক গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকনটা টিপতে ভুল করবেন না কিন্তু। আর গল্পটি শুনে আপনার কেমন লাগলো সেই মতামতটা কমেন্ট বক্সে জানান আমাদের।